পৃথিবীর সবচেয়ে সুখকর অনুভূতি হয়তো বাবা হওয়ার অনুভূতি। আমার বিশ্বাসই হচ্ছে না কেউ একজন আদো আদো গলায় আমাকে বাবা বলে ডাকবে, আমার হাত ধরে হাঁটবে। আমি আমার জীবনের সেরা আনন্দটা পেয়ে গেছি। আমার স্বপ্ন পূরণ হবার পরও হয়তো এতটা আনন্দ হয়নি আজকে যতটা আনন্দ হচ্ছে। আমি বাবা হব, আমার কত দায়িত্ব। সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। শোন, তোকে আর রিয়াকে নিয়ে আমি আগামীকাল শপিংয়ে যাব। রুনা আর বাচ্চার জন্য যা লাগবে সব কিছু। হঠাৎ করে কানে একটা আর্তনাদ ভেসে এলো, গাড়ির চাপার শব্দ শোনা গেল। তারপর সব কিছু নীরব। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ফোন কেটে গেছে, তবুও রুদ্র হ্যালো হ্যালো করছে। রুদ্র অস্থির হয়ে বলে ওঠে, ইলান এবার চিৎকার কেন করলো? আর ফোনই বা কেটে দিয়েছে, ওর কিছু হয়নি তো? আপনি প্লিজ শান্ত হন। ইলান ভাইয়ের কিছু হবে না, চলুন ইলান ভাইয়া যেখানে আছে সেখানে যাই। আপনি জানেন তো ইলান ভাইয়া কোথায় আছে? রুদ্র মাথা নেড়ে হাঁ বলে। রুদ্র ব্রিজের রেলিং এসে বসে আছে। রুদ্র যেন পাথর হয়ে গেছে। অনিমেষ তাকিয়ে আছে অদূরে পড়ে থাকা ইলান ভাইয়ার ফোনটার দিকে। অ্যাক্সিডেন্টের খবর শুনে পুলিশ চলে এসেছিল। পুলিশ ধারণা করছে যে ইলান ভাইয়া ব্রিজ থেকে পানিতে পড়ে গেছে। এই নদীতে পড়ে যাওয়ার পর বেঁচে থাকা অসম্ভব। আমি রুদ্রর পাশ ঘেঁষে বসে আছি, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আমার বিশ্বাসই হচ্ছে না ইলান ভাইয়া আর নেই। কিছুক্ষণ আগেও কতটা হাসি খুশি ছিল। মুহূর্তের মাঝে সেই ব্যক্তিটা পৃথিবী ছেড়ে চলে গেছে। আমিই মানতে পারছি না সেখানে রুনা আপু কীভাবে মেনে নেবে। আজকে জানতে পেরেছে রুনা আপু মা হতে চলেছে। আজকে স্বামীর মৃত্যুর খবর কিভাবে নেবে? হঠাৎই রুদ্রর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের নামটা দেখে কান্নাগুলো দলা পাখিয়ে আসছে। হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করছে। রুনা আপু ইলান ভাইয়ার মৃত্যুর শখ নিতে পারবে? কান্না আটকে ফোনটা রিসিভ করি। আমি হ্যালো বলতে ওপাশ থেকে হাসি খুশি একটা কণ্ঠ ভেসে আসে। রিয়া কেমন আছো? তোমার একটা গুড নিউজ দেওয়ার আছে। আমি মা হতে চলেছি, আর তুমি ফুফি। এবার কিন্তু তোমার পালা। কবে আমাদের গুড নিউজ শোনাবে? মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। রুনা আপু নিজের সন্তান আসার খবর শুনে কতটা খুশি। ইলান ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর কি হাসি খুশিটা থাকবে? আমি কিছুতেই ইলান ভাইয়ের মৃত্যুর খবর রুনা আপুকে বলতে পারবো না। খট করে ফোনটা কেটে দিলাম। নিস্তব্ধ পরিবেশে বেসে আছে কিছু মানুষের কান্নার শব্দ। ইলান ভাইয়ের মৃত্যুর খবরটা কারো বিশ্বাসই হচ্ছে না। সবার চোখেই জল। ইলান ভাইয়ের জন্য সবাই কাঁদতে বাধ্য, কারণ তিনি এমনই একজন মানুষ। মুহূর্তের মাঝে সবাইকে আপন করে নিতে পারে, সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখতে পারে। উনি একাই যথেষ্ট। রুদ্র পাথরের মতো সিঁড়িতে বসে আছেন। কাঁদতে কাঁদতে হয়তো চোখের জল শুকিয়ে গেছে। সারা রাস্তায় এক ফোঁটাও কাঁদেননি। এই বাসায় আসার পরই ইলান ভাইয়ের আম্মুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিয়েছিলেন। এমন একটা কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে এভাবে কাঁদতে পারে আমার বিশ্বাসই হচ্ছিল না। প্রিয়জন হারানোর হয়তো পাথরের মতো মনকেও গলিয়ে দেয়। রুনা আপু খবরটা শোনার পরপরই জ্ঞান হারিয়েছে, এখনও জ্ঞান ফিরেনি। ইলান ভাইয়ার আম্মুও অসুস্থ হয়ে পড়েছে। ওনার এক কথা, নিজের ছেলেটাকে শেষ দেখা দেখতে পারলাম না। ইলান ভাইয়ার বাবা কয়েক বছর আগে মারা গেছেন। ইলান ভাইয়ার পরিবার বলতে রুনা আপু আর ওনার মা। হঠাৎই রুদ্র সিঁড়ি থেকে উঠে দাঁড়ায়, হেঁটে সোজা বাইরে চলে গেলেন। আমিও ওনার পিছু পিছু গেলাম। এই মুহূর্তে ওনাকে একা ছাড়া একদমই ঠিক না। উনি সোজা গাড়ি নিয়ে চলে গেলেন। আমি পিছন থেকে কত ডাকলাম, কিন্তু উনি শুনলেনই না। মৃত্যু একটা চিরন্তন সত্য। মৃত্যু সবার জন্যই অবধারিত। সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। ইলান ভাই আমাদের মাঝে নেই আজকে 2 দিন হলো। গ্রামে একটা কথা প্রচলিত আছে, আজকে মরলে কালকে 3 দিন। সত্যিই চোখের পলকে 2 দিন হয়ে গেল। ওই দিন রুদ্র ওইভাবে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর রুদ্র আর বাসায় ফিরেনি। আমি ওই দিন মামুনি আর আঙ্কেলের সাথে বাসায় ফিরে এসেছিলাম। এই 2 দিনের মাঝে বেশ কয়েকবার ওই বাসায় গিয়েছি। রুনা আপুর দিকে তাকানো যায় না, কারোর সাথে কথা বলে না, শুধু নিষ্প্রভ তাকিয়ে থাকে।
এই 2 দিনে রুদ্রকে আমি আর মামুনি 1000টা কল দিয়েছি, কিন্তু রুদ্র রিসিভ করেনি। টেনশনে যখন আমরা অস্থির হয়ে উঠেছিলাম, ঠিক তখনই রুদ্রের এক বন্ধু ফোন দিয়ে বলে রুদ্র তার কাছে আছে। রুদ্র একদম ঠিক আছে, নিজেকে সামলে নিলে ওনাকে বাসায় পাঠিয়ে দিবেন। উনি ঠিক আছেন শুনে আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলি। 2 দিন ধরে কোচিংয়ে যাওয়া হয় না। আগামীকাল থেকে কোচিংয়ে যেতেই হবে। তো এর কাছ থেকে পড়া জেনে পড়তে বসেছিলাম। ঠিক তখনই উনি বাসায় ফিরে আসেন। কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যান। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে চলে গেলেন। আমিও খাতা কলম রেখে ওনার পিছু পিছু আসি। উনি ব্যালকনিতে বসে বাইরের দিকে তাকিয়ে আছেন। আমি ওনার পাশে বসে পড়ি। উনি আমার দিকে এক পলকও তাকাননি। 2 দিনে নিজের কি অবস্থা করেছেন উনি। চোখ মুখ শুকিয়ে গেছে। ঠিকমতো যে খাওয়া দাওয়া করেননি সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। চোখ দুটো লাল হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে গেছে। এগুলো ওনার নির্গুম রাত কাটানোর সাক্ষী। আমি ওনার কাঁধে হাত রাখতে উনি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেন। কান্না মিশ্রিত গলায় বলেন, তুমি হয়তো ভাবতেই পারছো না এই 2 দিন আমার কিভাবে কেটেছে, যাকে ছাড়া আমার 1 সেকেন্ড চলতো না। আর আজ 2 দিন হলো আমি তাকে ছেড়ে আছি। আমার এখনই বিশ্বাস হচ্ছে না ইলান নেই। ও আমার সাথে কিভাবে করতে পারলো? আমাকে একা করে দিয়ে চলে গেল। আমি পারছি না ওকে ছাড়া থাকতে। আমার দম বন্ধ হয়ে আসছে। ইলান বলেছিল তো ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবে। বিয়ে তো আর আমি কাপল ডান্স করব। বুড়ো বয়সে সকালে একসাথে হাঁটতে বের হব, রঙের দোকানে বসে চা খাবো। ও ওর কথা রাখেনি। ছোটবেলা থেকে আমরা দুজন তো একসাথেই ছিলাম। আমাদের শৈশব কৈশোর সব একসাথে কেটেছে। আমরা দুজন যা করেছি সব একসাথে। কিন্তু আজকে আমাকে একা করে দিয়ে চলে গেল রিয়া। আমি রুনার মুখের দিকে তাকাতে পারছি না। রুনার দিকে তাকালেই অপরাধবোধ তাড়া করে। ও যখন বলেছিল ইলানকে ফিরিয়ে আনার কথা, নিজেকে তখন অক্ষম মনে হচ্ছিল। আমার তো সাধ্য নেই ইলানকে ফিরিয়ে আনার। আমি ওর সামনে দাঁড়াতে পারছিলাম না। অসহ্যকর এক অনুভূতি তাড়া করছিল। ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দেয়। দুজন কত খুশি ছিল বাবা মা হবে বলে। একটা অ্যাক্সিডেন্ট জীবন থেকে সকল সুখ আনন্দ কেড়ে নিল। ও কতটা খুশি ছিল। এখনই বাচ্চার জন্য শপিংয়ের প্ল্যান করে নিয়েছিল। আমি ইলানের মৃত্যুটা মেনে নিতে পারছি না। সেখানে রুনা কিভাবে মেনে নিবে? এই সময় রুনার হাসি খুশি থাকা দরকার। কিন্তু ইলান চলে গিয়ে যে রুনার সারা জীবনের সাথী করে দিল দুঃখকে। ওর মুখের হাসি চিরতরে মুছে গেল। ওদের সম্পর্কটা আমার চোখের সামনে ঘুরে উঠেছিল। দুজন দুজনকে কতটা ভালোবাসত। হাই স্কুল লাইফ থেকে ওদের ভালোবাসাটা, রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে, কিন্তু কেউ কাউকে কোনোদিন ছেড়ে যায়নি। ইলানের একটু কিছু হলেই রুনা পাগলের মতো বিহেভ করতো। রুনাকে একেবারে একা করে দিয়ে ইলান চলে গেল। এতে দুজনের ভালোবাসা দেখে সবাই হিংসা করত। স্কুল লাইফ, কলেজ লাইফ সব জায়গায় ওরা বেস্ট কাপল ছিল। ইলানের অনাগত সন্তান যে বাবাহারা হয়ে গেল, পৃথিবীতে আসার আগেই এতিম হয়ে গেল। বাবার আদর ভালোবাসা পাবে না। সকালের সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। হাত দিয়ে রোদ আটকানোর বৃথা চেষ্টা করলাম কিছুক্ষণ। আড়মোড় ভেঙে সোজা হয়ে বসলাম। রাতে রুদ্রের হালকা জ্বর এসেছিল। আমি ওনাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়েছিলাম। রুমের লাইট অফ করে দিয়ে ব্যালকনিতে লাইট জ্বালিয়ে পড়তে বসেছিলাম। পড়তে পড়তে ব্যালকনিতেই ঘুমিয়ে পড়েছিলাম। সূর্যের আলোর প্রখরতা জানান দিচ্ছে বেশ বেলা হয়েছে। আমি জটফট চেয়ার ছেড়ে উঠে পড়লাম। রুমে আসতে নজর পড়ে বিছানার দিকে। বিছানার উপরে হাত পা ছড়িয়ে শুয়ে আছে রুদ্র। আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। উনি এখনও ঘুমাচ্ছেন। আমি আর ওনাকে ডাক দিলাম না। খাওয়ার জন্য নিচে চলে এলাম। ব্রেকফাস্ট শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে কারো বুকের সাথে গিয়ে মাথা ঠেকে। মুখ তুলে দেখি রুদ্র। উনি একেবারে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করেই নিচে আসছেন। স্বাভাবিকভাবেই আমাকে উদ্দেশ্য করে বলে, চলো। চলো মানে? কোথায় যাব? কোচিংয়ে যাবা না? আমি না হয় কোচিংয়ে যাব, আপনি কোথায় যাবেন? তুমি একা যেতে চাইছো নাকি? এটা কল্পনাও করো না। আমি তোমাকে একা কিছুতেই ছাড়বো না। আপনি সবসময় নিজের মতামত আমার উপর চাপিয়ে দেন। আপনার সব কথা আমাকে শুনতে বাধ্য করান। কিন্তু আপনি আমার একটা কথাও শুনেন না। আজকে আপনাকে আমার কথা শুনতেই হবে। আপনি এখন কোথাও যাবেন না। আপনি অসুস্থ, এখন ব্রেকফাস্ট করে মেডিসিন নিয়ে রেস্টে নেবেন।
একদম না, তোমাকে আমিই দিয়ে আসব। তোমাকে আমি একাই বাসার বাইরে এক পাও রাখতে দিব না। জেদ করবা না একদম। তোমাকে আমি কিছুতেই একা ছাড়বো না। একজনকে হারিয়েছি আমি, আরেকজনকে হারাতে পারবো না। লাস্টের কথাগুলো উনি বিড়বিড় করে বলতে বলতে চলে গেলেন। ওনার যাওয়ার দিকে তাকিয়ে আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। উনি যে আমার কথা শুনবেন না সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। ওনাকে ওনার ডিসিশন থেকে সরানো আর ঘোড়ার ডিম দেখা এক বিষয়। আমার বুঝে হয়ে গেছে উনি আমাকে একা ছাড়বেন না। অগত্যা ওনার পিছু পিছু আসলাম। কোচিংয়ের সামনে উনি গাড়ি দাঁড় করিয়ে আমার হাত চেপে ধরে বলেন, আমি তোমার কথা শুনবো। এখান থেকে গিয়ে ব্রেকফাস্ট করে মেডিসিন নিয়ে রেস্ট নেব। তুমি প্লিজ একা একা কোথাও যেও না। কোচিং শেষে তুমি একদম বাইরে বের হবে না। আমি এসে তোমাকে নিয়ে যাব। তুমি আমার কথা শুনবা না? আমি মাথা নেড়ে সম্মতি জানাই যে আমি ওনার কথা শুনবো। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আমি যতক্ষণ না কোচিংয়ে ঢুকলাম ততক্ষণ উনি দাঁড়িয়েছিলেন। কোচিং শেষ উনি আমাকে নিয়ে ইলান ভাইয়াদের বাসায় এসেছেন। 2 দিন ধরে রুনা আপু কারোর সাথে একটা কথাও বলেনি, টু শব্দও করেননি। সারাদিন মূর্তির মতো বসে থাকেন। আমি ওনার সামনে বসে বক বক করে যাচ্ছি, কিন্তু উনি ইলান ভাইয়ার ছবির দিকে তাকিয়ে আছেন। রুদ্র ইলান ভাইয়ার আম্মুকে বলেন, আন্টি আমি তোমাদের এখানে একা থাকতে দিব না। আজকে তোমাদের দুজনকে আমাদের বাসায় নিয়ে যাব। আন্টি মলিন গলায় বলে, এটা হয় না রুদ্র, আমি তোর সাথে যেতে পারবো না। কেন হয় না আন্টি? তুমি না বলো আমি তোমার আরেক ছেলে? তাহলে আমার সাথে যেতে তোমার কি অসুবিধা? এই বাসা ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। হঠাৎ করে বাসায় পুলিশ আসায় রুনা আপু একটু ভয় পেয়ে যান। ভয়ে আমার হাতটা জুড়ে চেপে ধরেন। পুলিশ এসেই বলে, বাহ মিস্টার রুদ্র, ভালোই তো অ্যাক্টিং করতে পারেন। মিস্টার ইলানকে হত্যা করে এখন তারই পরিবারকে দয়া দেখাতে আসছেন? রুদ্র অবাক হয়ে বলে, আপনি এসব কি বলছেন? আমি ইলানকে মেরে ফেলছি? আমাদের তো তাই ধারণা। মিস্টার ইলান শেষবারের মতো আপনাকে ফোন করেছিল। আপনি যদি মিস্টার ইলানকে খুন না করতেন তাহলে অ্যাক্সিডেন্টের পরপরই অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছালেন কি করে? রুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে, হয়তো কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। ইলান ভাইয়ের মৃত্যুর জন্য ওনাকে দায়ী করা হবে সেটা হয়তো উনি কল্পনাও করতে পারেননি। উনি দপ করে ফ্লোরে বসে পড়েন। এর মাঝে বাসার উপস্থিত অন্যরা কানাঘুষা শুরু করে দিয়েছেন। অনেকে অনেক কথা বলছেন। অনেকে বলছে রুদ্রই খুন করেছে, তাই তো এত নাটক করে কান্নাকাটি করেছে। আপনি যদি খুন করে না থাকেন তবে এমন করছেন কেন? আমরা তো এটাও জানতে পেরেছি আপনি অ্যাক্সিডেন্টের 2 দিন আগে মিস্টার ইলানকে হত্যার হুমকি দিয়েছিলেন। ইলান সাহেবের অ্যাক্সিডেন্টের পরে আপনি কর্পূরের মতো উধাও হয়ে গেলেন। 2 দিন আপনার কোনো খোঁজ খবর নেই। রুদ্র চুপ করে থাকলেও রুনা আপু চুপ করে থাকতে পারলেন না। আজ 2 দিন পর রুনা আপু মুখ খুললেন। ওনার হয়ে প্রতিবাদ করার জন্য রুনা আপু কথা বললেন। রুনা আপু চিৎকার করে বলেন, আপনারা কি মানুষ? আপনাদের মাঝে কি কোনো মনুষ্যত্ব নেই? আপনারা নিজের চোখেই দেখেছিলেন রুদ্রের অবস্থা। সেদিন রুদ্রকে সান্ত্বনা দিচ্ছিলেন আর আজকে রং বদল করে ফেলেছেন। আপনারা তো গিরগিটির থেকেও বেশি রং পাল্টান। আপনাদের মতো আত্মীয়দের কোনো দরকার নেই, বেরিয়ে যান এই বাসা থেকে। রুনা আপু একটা লম্বা শ্বাস নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনার চাকরিটা কি ঘুষ দিয়ে পেয়েছিলেন? ফোনের লাস্ট কল দিয়ে আপনি বিচার করেছেন খুনিকে। এখন যদি প্রমাণিত হয় রুদ্র নির্দোষ, তখনই কি আমাকে খুনি বলবে? কারণ রুদ্রর আগে তো আমাকেই কল করেছিল ইলান। আপনি হয়তো ভাবতেও পারছেন না রুদ্র কতটা ইলানকে ভালোবাসে। রুদ্র ইলানকে নিজের ভাইয়ের মতো দেখত। আপনি তাকে ইলানের খুনি প্রমাণ করতে চাইছেন? ইলান রুদ্রকে ফোন করেছিল উনি ভাবা হবেন সেই খবরটা দিতে, আর ইলানকে হুমকি দেওয়ার কথা। রুদ্র ইলানকে খুন করার হুমকি দিয়েছিল, সেটা একটা ডেয়ার ছিল। বিস্ময়ে পুলিশ অফিসারের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। পুলিশ নিজের বিস্ময় কাটিয়ে উঠতে না পেরে বলে ওঠে, এসবের মানে কি? আপনি এসব কি বলছেন? অনেকদিন পর আমরা কলেজের সব ফ্রেন্ডরা একসাথে হই। একসাথে হওয়ার উদ্দেশ্য ছিল একটু আনন্দ আর হই হুল্লোড় করা।
একজন ট্রুথ আর ডেয়ার গেম খেলার কথা বলে। খেলা শুরু হলে রুদ্রের টান আসলে রুদ্র ডেয়ার নেয়। রুদ্রকে ডেয়ার দেওয়া হয় ইলানকে খুন করার হুমকি। এমনভাবে দেয় যেন মনে হয় এটা কোনো অভিনয় নয়, সত্যি সত্যিই ঘটনা ঘটছে। আমরা জানতাম রুদ্র এটা করবে না, বরং এবং পারবেও না। বাস্তবে তো অনেক কিছুর দূরের কথা, অভিনয়ে রুদ্র এই কাজটা করতে পারবে না। রুদ্র নাকচ করে দেয় এটা পারবে না। আমাদের অনেক জোরাজুরিতে রুদ্র রাজি হয়। রুদ্র নিজের ড্রেস সম্পূর্ণ করতে পারে না। ইলানের কলার ধরে অর্ধেক ডায়লগ বলার পরই হুট করে রুদ্র ইলানকে জড়িয়ে ধরে। পেয়ে গেছেন আপনার উত্তর, এখন আপনারা আসতে পারেন। তদন্তের কোনো দরকার নেই। তদন্তর নামে বাংলা সিনেমা করার কোনো দরকার নাই। চলে যান এখান থেকে। রুনা আপু এবার চিৎকার করে কাঁদতে থাকে। বাধ্য হয়ে পুলিশ চলে যায়। রুনা আপু কাঁদতে কাঁদতে পড়ে যেতে নিলে আমি দূরে ফেলি। রুনা আপু গিয়ে রুদ্রের সামনে বসে পড়ে। রুদ্র, ইলান ভাইয়া কেন এমন করলো? কেন আমাকে ছড়ে ছিল গেল? ও জানে না আমি ওকে ছাড়া কতটা অসহায়। ওকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমি আর পারছি না ওকে ছাড়া থাকতে। ও তো জানতো আমি ওকে ছাড়া থাকতে পারি না। সত্যিই আমি আর পারছি না। রুনা আপু রুদ্রর হাত দুটো চেপে ধরে বলে, রুদ্র, তুই তো জানিস আমি ইলানকে কতটা ভালোবাসি। দে না ভাই, ইলানকে আমার কাছে ফিরিয়ে দিলে আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তুই তো বলিস আমি তোর বোনের কাছে। রুনা আপু অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে রুদ্র ধরে ফেলে। আমি আর রুনা আপুর আম্মু দুজন মিলে রুনা আপুকে রুমে নিয়ে যায়। রুদ্র ডক্টরকে ফোন করে। কেটে গেছে 1 সপ্তাহ। রুনা আপু এখন মোটামুটি স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক হয়ে গেছে রুদ্র। সারাদিন বাসায় থাকে না, রাত করে বাসায় ফিরে। মাঝে মাঝে ফিরেও না। বাসায় ফিরলেও রুম থেকে বের হয় না। প্রয়োজনের বাইরে কারোর সাথে ঠিক করে কথাও বলে না। উনি এখন আমাকে আর কুচিংয়ে দিয়ে আসেন না, কিন্তু একাও ছাড়েন না। আমার জন্য দুটো গার্ডস নিযুক্ত করেছেন। ওনারা সবসময় আমার পিছনে আটার মতো লেগে থাকে। গার্ডস সাথে থাকা সত্ত্বেও উনি আমাকে কোচিংয়ের বাইরে কোথাও যেতে দেন না। বাসা থেকে কোচিংয়ে যাবা, কোচিং থেকে সোজা বাসায় আসবা। বিরক্ত হয়ে গেছি আমি। উনি আমাকে খাঁচায় বন্দি, পাখির মতো বন্দি করে রেখেছেন। এরকম জীবনযাপনও তো আমি অভ্যস্ত নই। আমি বাঁধন ছাড়া পাখির মতো উঠতে চাই, খোলা আকাশে ডানা চাপটাতে চাই। বন্দিত্ব আমার কাম্য নয়। আমি চাই স্বাধীনতা, নিজের ইচ্ছে মতো লাইফ লিড করা, যেটা ওনার সাথে থেকে সম্ভব নয়। খাঁচায় বন্দি পাখি যেমন খাঁচা ভেঙে ফালায়, তেমন আমারও এখন এখান থেকে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে। ওনার দায়িত্বের বেড়াজালে বন্দি হয়ে থাকতে চাই না। নোট নিয়ে নড়াছড়া করছিলাম। নোটটা মুখস্থ করা শেষ, এখন রিভিশন দেওয়ার পালা। প্রথম পেজটা শেষ করে যখন দ্বিতীয় পেজ পড়তে যাব, ঠিক তখনই আমার নোটটা কেড়ে নিলেন। বিরক্তিতে দাঁত কিরমির করে ওনার দিকে তাকালাম। ওনার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, সমস্যা কি আপনার? নোট নিয়ে এমন টানাটানি কেন করছেন? দেখতে পাচ্ছেন না আমি পড়ছি? অন্ধ হয়ে গেছেন? উনি আমাকে ধমক দিয়ে বলেন, প্রশ্নটা আমার করা উচিত। কি সমস্যা তোমার? তোমার মনে হয় না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? কিছু বলি না দেখে দিনকে দিন সাহস বেড়ে যাচ্ছে। আমি এবার বিছানা থেকে নেমে ওনার সামনে দাঁড়িয়ে রেগে গিয়ে বললাম, কি করেছি আমি? উনি আমার সাহস কোথায় দেখলেন? উনি এবার বেশ জোরে ধমক দিয়ে বলেন, কি করো না তুমি? তোমার সাহস হয় কি করে বাসায় একা ফেরার? তোমাকে আমি বলেছিলাম না তুমি একা একা কোচিংয়ের বাইরে এক পাও রাখবে না। গার্ডসরা তোমাকে কোচিংয়ের ভিতর থেকে নিয়ে আসবে, আর সেখানে তুমি একা একা বাসায় চলে আসছো। শুধু যে বাসায় এসেছ তা না, রাস্তায় রাস্তায় টোটো করে ঘুরে বেরিয়েছ। মাথায় বুদ্ধি বেশি হয়ে গেছে। কার যে চোখে ধুলো দিয়ে পালিয়ে এসে এসব করো? তোমাকে এত সাহস কে দিল? আনসার মি। উনি কথাগুলো বলতে বলতে আমার দিকে 2 পা এগিয়ে আসলেন। আমি বরাবরের মতো 2 কদম পিছিয়ে গেলাম না, নিজের জায়গায় অনড় হয়ে দাঁড়িয়ে রইলাম। আচমকা নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে ওনার কলার চেপে ধরলাম। চিৎকার করে বললাম, আপনার কি আমাকে মানুষ মনে হয় না? আমাকে কি আপনার হাতের পুতুল মনে হয়? যেভাবে ইচ্ছে সেভাবে নাচাবেন?
আমি পুতুল বা যন্ত্র নই। আমি একজন মানুষ। একটা মানুষ এভাবে বাঁচতে পারে না। আমি বিরক্ত হয়ে গেছি নিজের জীবনের উপর, আপনার উপর। আপনি কি বুঝতে পারছেন না? আপনি আমার ব্যক্তি স্বাধীনতা ছিনিয়ে নিছেন, ক্রমে করে আমার জীবনটা দুর্বিষহ করে তুলছেন। আমাকে আপনার খাঁচার বন্দি পাখি বানিয়ে দিয়েছেন। আমি আপনার বন্দিনী হয়ে থাকতে চাই না। আমি খোলা আকাশে মুক্ত পাখির ন্যায় উঠতে চাই, নিজের জীবনটাকে উপভোগ করতে চাই। এই এই রুমে, এই বাসায় থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় এই বাসায় আমার জন্য বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়েছে। নিঃশ্বাস নিলেই আমি মারা যাব। আমি হাঁপিয়ে গেছি। প্লিজ আমাকে মুক্তি দিন। আমি মুক্তি চাই। আমি ওনার বাহু খামচে ধরেন। উনি আমার আঙ্গুলগুলো যেন আমার শরীরের ভিতর ঢুকে যাচ্ছে। উনি দাঁতের দাঁত চেপে বলে, মুক্তি? মুক্তি চাই তোমার, তাই না? আমার কাছ থেকে মুক্তি চাও, যেটা কোনোদিনও পাবে না। আমার কাছ থেকে তোমার কোনো মুক্তি নেই। জোর করেই তোমাকে আমার সাথে রেখে দিব। আমার বন্দি খাঁচা ফাঁকি হয়ে থাকবে তুমি। আজকে থেকে তোমার টোটালি বাসা থেকে বের হওয়া বন্ধ, কোচিংয়ে যাওয়াও বন্ধ। কোচিংয়ের সমস্ত নোট আমি তোমাকে এনে দিব। কথাগুলো বলেই উনি চলে গেলেন। আমি স্তব্ধ হয়েও ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। উনি এসব কি বলে গেলেন? সে যাই হোক, আমি তো বন্দী হয়ে থাকবো না। মাথার ওপর কারো হাতে ছোঁয়া পেয়ে দৌড় পড়িয়ে ঘুম থেকে উঠলাম। সজাগ হয়ে নিজের মাথায় কারো হাতের উপস্থিতি অনুভব করতে ব্যর্থ হলাম। আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখলাম কেউ নেই। উনি তো বাসায় নেই। আজকে ওনার হসপিটালের নাইট শিফট ডিউটি। নিজের মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ি। বাকি রাত আর দু চোখের পাতায় এক করতে পারলাম না। রেজাল্ট নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। আগামীকাল রেজাল্টের উপর নির্ভর করবে আমার স্বপ্ন পূরণ হবে কিনা। ভোর রাতের দিকে রুদ্র বাসায় আসলো। আমি ওনার সাথে কথা বললাম না। উনি ওনার মতো ফ্রেশ হয়ে নিলেন। আমার মনটা কেমন অস্থির অস্থির লাগছে। কোনো কিছুতেই মন বসাতে পারছি না। আজান দিতে আমি ফ্রেশ হয়ে উজু করে নিলাম। উনি মসজিদে চলে গেলেন। নামাজ পড়লে অশান্ত মনও শান্ত হয়ে যায়। অন্যরকম এক প্রশান্তি অনুভব হয়। উনি মসজিদ থেকে এসে শুয়ে পড়লেন। আমি নামাজ শেষে না শুয়ে ছাদে চলে এলাম। নামাজ পড়ার পর মনের অস্থিরতা অনেকটাই কেটে গেছে। সকালের নির্মল হাওয়া, শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করে দিচ্ছে। একদিকে ভালো লাগা কাজ করছে, আরেকদিকে টেনশন হচ্ছে। রেজাল্ট কি হবে এটার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। যদি A+ না আসে তাহলে আমার স্বপ্ন আর পূরণ হবে না। ছাদে একটা দোলনা আছে। অবশ্যই এই বাসার ছাদটা আমিই সাজিয়েছিলাম আমার মনের মতো করে। এই ছাদের প্রত্যেকটা গাছ আমার হাতে লাগান। ফুলের পাশাপাশি ফলের গাছও রয়েছে। ফুল গাছের সংখ্যাই বেশি। ছাদের রেলিংয়ের উপর বসে পড়লাম। ফোনে টুংটাং শব্দ করে মেসেজ আসছে। মেসেজ দেখতে একদমই ইচ্ছে করছে না। আর আমি জানি তুই মেসেজ দিচ্ছে। এই মেসেজটা প্রত্যেকটা রেজাল্টের সময়ই এমন করে। ফোন দিয়ে মেসেজ করে আমাকে পাগল বানিয়ে দেয়। যতক্ষণ না রেজাল্ট দিবে ততক্ষণ পর্যন্ত এমনি করবে। 9টার দিকে ছাদ থেকে নিচে নেমে আসলাম। ড্রয়িং রুমে ছাদের হাট বসেছে। আব্বু, আম্মু, ভাইয়া, রিদি আপু, নিয়াম ভাইয়া, নিধি আসছে। কিন্তু সবাইকে দেখে আমি মোটেও অবাক হলাম না। আমি জানতাম সবাই আসবে। যদি না আসতো তাহলে ভীষণ অবাক হতাম। কারণ এই মানুষগুলো আমার জীবনের এমন কোনো বিশেষ মুহূর্ত নেই তারা আমার পাশে ছিল না। ভাইয়া বেশ আয়েস ভঙ্গিতে সোফায় বসে মিষ্টি খাচ্ছে। আমাকে দেখে ভাইয়া বলে উঠল, ওই তো রিয়া চলে এসেছে, আর কাউকে যেতে হবে না। রিউ, এত টেনশন করিস না, আয় এদিকে আয়, মিষ্টি খা। আমি জানি তুই ফিল করবি। আমি ভাইয়ার দিকে চোখ ফাঁকিয়ে তাকাই। তারপর আম্মুর দিকে তাকিয়ে ইনোসেন্ট মুখ করে বলি, আম্মু দেখো ভাইয়া কী সব বলছে। আম্মু ভাইয়ার বাহুতে থাপ্পড় দিয়ে বলে, তুই আর ভালো হবি না। দেখছিস মেয়েটা টেনশন করছে, আর তার মাঝে তুই মেয়েটার পিছনে লাগছিস। আরেকবার কিছু বললে তোর খবর আছে। এত টেনশন করার কি আছে? ও জানে না ও কেমন পরীক্ষা দিয়েছে? পরীক্ষা খারাপ দিয়েছে বলেই এত টেনশন করছে। আমার পরীক্ষার রেজাল্টের সময় আমি কত সিলমুড়া করতাম। ভিডিও মাঝখান থেকে বলে ওঠে, কেমন যে সিলমুড়ো ঘুরে বেড়াতি আমার জানা আছে। পরীক্ষার রেজাল্টের আগের দিন থেকে রুমের দরজা বন্ধ করে বসে থাকতি। যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না দিত ততক্ষণ দরজা বন্ধ করে বসে থাকতি। খালামণি
যদি বলতো শাওন তুই A+ পেয়েছিস, তাইলেই তুই দরজা খুলতি, যে পরীক্ষার সময় কি কাণ্ডটাই না ঘটিয়েছিলে। এখনো মনে পড়লে আমার হাসি পায়। রেজাল্টের 2 দিন আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে রুমে দরজা বন্ধ করে বসেছিলি। রেজাল্টের দিন সোজা গিয়ে পুকুরে নেমে পড়লি। তখন কি ভয়াবহ ঠান্ডা ছিল, কেউ বলেও তোকে আটকাতে পারেনি। জানিস রিয়া কেন পানিতে নেমেছিল? টেনশনে নাকি তার মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা ঠান্ডা করার জন্য আর টেনশন কমানোর জন্য সে পুকুরে নেমে গেছে। রেজাল্ট শুনেই অজ্ঞান হয়ে গিয়েছিল। ঠিকমতো খাওয়া দাওয়া না করা, শীতের মাঝে পানিতে ভিজার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। রেজাল্ট নিয়ে আনন্দ করা রেখে সবাই শাওনকে নিয়ে হসপিটালে ছুটে। ঈদিয়াপুর কথা শেষ হতেই সবাই এক পতন হেসে নেয়। ভাইয়া মুখ কাচুমাচু করে বসে আছে। এতক্ষণ পরে নিয়াম ভাইয়া মুখ খুললেন। রুদ্র কোথায়? আমরা এত দূর থেকে চলে এলাম, রুদ্রর কোনো খবরই নেই। তার বইয়ের রেজাল্ট দিবে তারই পাত্তা নেই। হৃদয়পু নিয়াম ভাইয়াকে রাগ দেখিয়ে বলে, আমার ভাই তোমাদের মতো চাকরি করে না, তোমাদের মতো সারাদিন শুয়ে বসে টাকা পায় না, ওকে পরিশ্রম করতে হয়। তুমি আমাকে অপমান করছো? তুমি আমাকে টোটো কোম্পানির ম্যানেজার বলছো? আমিও কম পরিশ্রম করি না, ওকে? পরিশ্রম করোই তো, শুধু শুধু বসে বসে অর্ডার করো, এটা করো ওটা করো। রেজাল্ট দিবে 11:30 নাগাদ। জানি রেজাল্ট হাতে পেতে পেতে 12টাই বেজে যাবে। উনি ঠিক 11:30টায় নিচে নামলেন। 12টা বাজতে উনি আর ভাইয়া রেজাল্ট দেখতে বসে পড়লেন। টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি একাধারে পায়চারি করছি। অল্প কিছুক্ষণ পরে ভাইয়া মুখ কালো করে আমার দিকে তাকায়। ভাইয়ার মুখ দেখে আমার বুকের ভিতর দক করে ওঠে। আম্মু ভাইয়াকে জিজ্ঞেস করে, রেজাল্ট কি হয়েছে? রিয়া ফেল করেছে। কথাটা শুনে আমি 2 পা পিছিয়ে গেলাম। আমার চোখ জলে টইটুম্বুর হয়ে গেছে। আমি দৌড়ে রুমে চলে এলাম। পিছন থেকে ভাইয়া অনেক ডেকেছিল, কিন্তু আমি শুনিনি। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। রাস্তা বের হলে সবাই বলবে দিয়ে ফেল করেছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি নিজের স্বপ্ন, আব্বুর স্বপ্ন, কারোর স্বপ্নই পূরণ করতে পারলাম না। আমি রুমে এসে দরজা বন্ধ করতে নিলে রুদ্র এসে বাধা দেয়। রুদ্র আমাকে ঠেলে ভিতরে ঢুকে পড়ে। উনি নিজে দরজা বন্ধ করে দেন। আমার 2 গালে হাত রেখে চোখের পানি মুছতে মুছতে বলেন, বোকা মেয়ে, শাওন ভাইয়া তো তোমার সাথে ফাজলামো করছিল। সবটা না শুনে আগেই দৌড়ে চলে আসছো। তুমি ফেল করো নাই, তুমি A+ পেয়েছো। কথাটা মস্তিষ্কে পৌঁছাতে আমি ওনার বুকে ঝাঁপিয়ে পড়লাম। ওনাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। উনি পরম মমতায় আমাকে ওনার বুকে আগলে নিলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, এখন কাঁদছো কেন? এখন তো তোমার হাসার সময়। এই কান্না থামাও। সবাই ভাববে আমি তোমাকে মেরেছি, তাই তুমি কান্না করছো। এখনই কিন্তু তোমার হিটলার বাপ আমার মাথা কাটাতে আসবে। আমি তো আনন্দে কাঁদছি। আমার স্বপ্ন পূরণের আরেকটা ধাপ পার করে ফেললাম। আমার স্বপ্নের খুব কাছে আমি চলে আসছি। এবার আমার স্বপ্ন পূরণ হবে, তাই না? তোমার নিজের উপর বিশ্বাস নেই, কিন্তু আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস ছিল। আমি জানতাম তুমি সবার আশানুরূপ ফলাফল করবে। কিছুক্ষণ আগেই ইলান ভাইয়াদের বাসায় আসছি। আমার রেজাল্টের খবর শুনে রুনা আপু আর ইলান ভাইয়া আম্মু ভীষণ খুশি হয়েছে। আন্টি তো আমাকে নিজের গলায় চেন খুলে পরিয়ে দিয়েছেন। রুনা আপু আমার হাতে একটা বড় গিফট বক্স ধরিয়ে দিয়েছে। এটা নাকি ইলান ভাইয়া আমার জন্য কিনেছিল আমার রেজাল্টের দিন দিবে বলে। রুনা আপু কাঁদছে। আমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। হুট করে কলিং বেল ভেজে উঠল। সবাইকে বলে আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে দরজার সামনে ইলান ভাইয়াকে দেখে থমকে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না ইলান ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি স্তব্ধ নয়নে তাকিয়ে আছি ইলান ভাইয়ার দিকে। মনে হচ্ছে আমি স্বপ্নে দেখছি। ইলান ভাইয়া অনেকটা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, গালের পাশে 3টা শিলি। আমাকে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র আমার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, তুমি এভাবে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছো কেন? কে এসেছে? রুদ্র দরজার সামনে ইলান ভাইয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থির হয়ে গেল। স্তব্ধ নয়নে অনিমেষ তাকিয়ে আছে ইলান ভাইয়ার দিকে। রুদ্র ইলান ভাইয়ার দিকে এক হাত বাড়িয়ে দিল। ওনার হাতটা অসম্ভব রকম কাছে। ইলান ভাইয়াকে ছুতে গিয়েও ছুতে পারছে না। ওনার হাতটা থরথর করে কাঁপছে। ইলান ভাইয়া খপ করে রুদ্র হাতটা ধরে ফেললেন। আমি ইলান, তোর সামনেই দাঁড়িয়ে আছি, আমাকে ভিতরে আসতে দিবি না?
ইলান ভাইয়ার গলা শুনে ইতিমধ্যে রুনা আপু আর আন্টি ছুটে এসেছে। দুজনেই আঁখি অশ্রুতে টলমল করছে। শুধু দুর্বল থাকায় ইলান ভাইয়া পড়ে যেতে নেয়। পড়ে যাওয়ার আগে রুদ্র ইলান ভাইয়াকে খপ করে ধরে ফেলে। ইলান ভাইয়া সবার দিকে তাকিয়ে অমায়িক হাসে। ইলান ভাইয়ের মুখে সবসময় হাসি লেগেই থাকে, আজকেও তার ব্যতিক্রম হলো না। ঠিক করে দাঁড়াতে পারছে না, কিন্তু ওনার মুখে মুচকি হাসি লেগে আছে। চোখ দুটো চলচল করছে। হয়তো এতদিন পর নিজের পরিবারের মানুষগুলোকে দেখে কেমন রিয়াকশন দিবে বুঝতে পারছে না। রুদ্র আর রুনা আপু ইলান ভাইয়াকে ধরে ধরে ভিতরে নিয়ে যায়। আমিও দরজা লাগিয়ে ওনাদের পিছন পিছন আসি। ইলান ভাইয়াকে নিয়ে সোজা রুমে যান। ইলান ভাইয়াকে শোয়া করে বিছানায় বসাতে রুনা আপু আর আন্টি চাপিয়ে পড়েন ইলান ভাইয়ার বুকে। হু হু করে দুজন কেঁদে দেয়। ইলান ভাইয়া দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। এত সহজে কি কান্না থামে? এতদিনের জমে থাকা সুখের অশ্রু আজকে উপচে পড়ছে। রুনা আপু কান্না জড়িত কণ্ঠে বলে, এতদিন তুমি কোথায় ছিলে? এই কয়েকটা দিন আমার আর মার কিভাবে কেটেছে তুমি জানো? তোমার হাতে পায়ে এত আঘাত কেন? কি হয়েছিল তোমার? তোমরা কান্না বন্ধ করো প্লিজ। আমি তো ফিরে এসে দেখো আমি একদম ঠিক আছি। হাত পায়ে একটু ছুট লেগেছে শুধু। ইলান ভাইয়া অনেক কিছুই বলে দুজনকে শান্ত করে। রুনা আপু বাচ্চাদের মতোই বিহেভ করছে। কতদিন পর নিজের ভালোবাসার মানুষকে কাছে পেল। ইলান ভাইয়া রুদ্রকে উদ্দেশ্য করে বলে, আমি আসাতে কি তুই খুশি হসনি? আমার থেকে এত দূরে কেন দাঁড়িয়ে আছিস? রুদ্রকে ইলান ভাইয়াকে জড়িয়ে ধরে, তুই নিজেও জানিস না তোকে ছাড়া আমার এতগুলো দিন কিভাবে কেটেছে। প্রতি মুহূর্তে তোর স্মৃতি আমাকে তাড়া করেছে। যেদিন থেকে তোর সাথে আমার পরিচয়, তারপর থেকে একটা দিনও আমি তোকে ছাড়া আমি থাকিনি। তোর মৃত্যুর খবর শুনে আমাদের কি অবস্থা হয়েছিল ভাবতে পারছিস? মানে আমার মৃত্যুর মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রুদ্র ইলান ভাইকে সব কিছু খুলে বলে। ওই দিন তোর সাথে যখন আমি ফোনে কথা বলছিলাম, ঠিক তখনই একটা গাড়ি আমাকে পিছন থেকে ধাক্কা দেয়। আমার হাত থেকে ফোনটা ছিটকে পড়ে যায় আর আমি মুখ থুবড়ে নিচে পড়ে যাই। চোখ জোড়া বন্ধ হওয়ার আগে দেখতে পাই কয়েক জোড়া পা আমার দিকে এগিয়ে আসছে। তারপর যখন চোখ খুলি, নিজেকে হসপিটালে আবিষ্কার করি। কতদিন পর জ্ঞান ফিরেছিল সেটা বলতে পারবো না, কিন্তু বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারিনি। জাস্ট এক পলক হসপিটালটা দেখতে পাই। পরের বার যখন চোখ মেলে তাকাই, তখন নিজেকে গুদামঘরের মতো একটা জায়গায় আবিষ্কার করি। আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল। চারপাশে ছিল ভাঙা জিনিসপত্র। বাইরে থেকে আসা আগন্তুকদের কণ্ঠ শুনে বুঝতে পেরেছিলাম তারা বেশ কয়েকজন মিলে আমাকে পাহারা দিচ্ছে, আর আমাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে। দিনে 1 থেকে 2 বার খাবার দিত। খাবারের দিতে আসলে অল্প কিছুক্ষণের জন্য হাত পা খুলে দিত। আজকে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসি। তুই জানিস তোকে কে ওখানে আটকে রেখেছিল বা তাকে দেখেছিলি? না। কে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল বা কার কথায় আমাকে কিডন্যাপ করা হয়েছিল কিছুই আমি জানি না। আমি একটু আসছি, তুই এখানেই থেকো। তুমি এখানেই থেকো, এখান থেকে কোথাও যাবে না। আমি এসে তোমাকে নিয়ে যাব। একদম পাকনামি করে একা যাওয়ার চেষ্টা করবে না। আমি ডক্টরকে ফোন করে দিব, ডক্টর এসে ইলানকে দেখে যাবে। উনি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে চলে গেলেন। ইলান ভাইয়া নড়ে চড়ে বসে বলে, আজকে কয় তারিখ? আমি ঠিক আন্দাজ করতে পারছি না আজকে কয় তারিখ। আমি কয়দিন অজ্ঞান ছিলাম সেটাও জানি না। আমি ফট করে বলে উঠি 13 তারিখ। তার মানে আজকে তোমার রেজাল্ট দিয়েছে। কনগ্রেস। আমার রেজাল্ট না শুনেই আপনি আমাকে কনগ্রেস করছেন? আমি জানি তুমি ভালো রেজাল্ট করেছো। তুমি কখনো খারাপ রেজাল্ট করতেই পারো না। রুনা রিয়াকে আমার আনা গিফটটা দিয়েছো? রুনা আপু মাথা নেড়ে সম্মতি জানাই। আমি আর আন্টি ইলান ভাইয়া রুনা আপুকে স্পেস দিয়ে চলে যাই। রুদ্র ডক্টরকে ফোন করে দিয়েছে, আর কিছুক্ষণের মাঝেই ডক্টর চলে আসবে। রুদ্র আমাকে মেসেজ করে দিয়েছে, বাতাসে বহিছে প্রেম, নয়ন লাগিল নেশা, কারাজে ডাকিল ফিসে, বসন্তে এসে গেছে। পাশের বাসা থেকে ডিনডিনের সাউন্ডে গান ভেসে আসছে। পাশের বাসায় কখনো উচ্চস্বরে গান বাজায় না। আজকে 14ই ফেব্রুয়ারি। একদিকে ভ্যালেন্টাইন্স ডে, আরেকদিকে পহেলা ফাল্গুন, আর আমি বইয়ের পাতায় মুখ ডুবিয়ে বসে আছি।
আগামীকাল পরীক্ষা আছে কোচিংয়ে। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমার কোনো উচ্ছ্বাস ছিল না। আমার মতে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না। ভালোবাসার মানুষটা ভালোবেসে পাশে থাকলে প্রত্যেকটা মুহূর্তে ভ্যালেন্টাইন্স ডে হয়ে ওঠে। আমার যত উচ্ছ্বাস হচ্ছে পয়লা ফাল্গুন নিয়ে। পয়লা ফাল্গুন আর পয়লা বৈশাখের জন্য আমি প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি। বান্ধবীদের সাথে শাড়ি পরে ঘুরে বেড়াই, রিক্সা করে ঢাকা শহরে উলিগুলি ঘুরে বেড়াই। হাসানের নতুন বছর, নতুন গার্লফ্রেন্ড পাওয়ার ট্রিট। এবার হয়তো আর হাসানের কাছে ট্রিট পাওয়া হবে না। হাসান আমাদের থেকে অনেক দূরে, সেই কমলাকান্দা অবস্থান করছেন। আমার সব ফ্রেন্ডরা যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, চাইলেও সবাই একসাথে হওয়া সম্ভব না। যদিও সবাই আসেন, তবুও ডাক্তারবাবু আমাকে যেতে দিবেন না। উনি তো আমাকে বাসা থেকে এক পা একা হাঁটতে দিবেন না, আর উনি নিজেও আমাকে নিয়ে যাবেন না। আমার স্বপ্ন ছিল বিয়ের পর প্রথম বসন্তে আমার হাজব্যান্ড হাতে হাত রেখে ঢাকা শহরের অলিগলি হেঁটে বেড়াবো। আমি বাসন্তী কালার শাড়ি পরবো আর উনি বাসন্তী কালার পাঞ্জাবি। উনি আমার খোপায় বেলি ফুলের মালা জড়িয়ে দিবেন। কিন্তু ডাক্তারবাবু দ্বারা এসব জীবনেও সম্ভব না। উনি তো আসতে একটা আনরোমান্টিক, রোমান্টিকের রও বুঝে না। এবার ফাল্গুনটাই হয়তো আমার বইয়ের সাথেই পালন করতে হবে। আহা, এত দুঃখ আমি কই রাখি? আমি যখন দুঃখ বিলাস করতে ব্যস্ত, তখনই রুদ্রর আগমন ঘটে। ফড়া রেখে আমাকে এভাবে বসে থাকতে দেখে রুদ্র আমার দিকে ব্রুকুসকে তাকিয়ে বলে, কি সমস্যা? পড়া রেখে মুখটা এমন করে রেখেছ কেন? জীবনের এতগুলো বসন্ত কেটে গেল, কিন্তু কেউ বসন্ত বিলাস করতে নিয়ে গেল না। এত দুঃখ আমি কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছি না। একটা বালতি এনে দেই, সেটাই ভরে রাখো। যদি বালতিতে না হয় তাহলে একটা ড্রাম এনে দিই, সেটাই তোমার দুঃখগুলো ভরে রাখো। মজা নিচ্ছেন? একদম ফাজলামো করবেন না। আজকে একটা জামাই নেই বলে এমন একটা ভালোবাসাময় দিনেও বয়ে নিয়ে বসে আছি। আহা, কি দুঃখ। উনি আমার দিকে ব্রুকুসকে তাকিয়ে বললেন, তোমার জামাই নেই? তাহলে আমি কে? আপনি তো আমার খালাতো ভাই। উনি এক ব্রু উঁচু করে বলেন, আমি তোমার খালাতো ভাই? হ্যাঁ, খালাতো ভাই নন তো কি? খালাতো ভাই বলেই তো এমন একটা দিনেও বই নিয়ে বসিয়ে রেখেছেন। জামাই হলো তো আমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে ঘুরে বেড়াতেন, নিজের হাতে ফুচকা খাইয়ে দিতেন। বসন্তের এই দিনে পড়ন্ত বিকেলা হাতে হাত রেখে হাঁটতেন। একটু আর কথা সম্পূর্ণ করার আগে আমাকে ধমক দিয়ে ভুলে ওঠেন, চুপচাপ পড়তে বসো। এইসব চিন্তা মাথা থেকে জেরে ফেলে দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। মেডিকেলে চান্স না পেলে তোমার খবর আছে। আমি ছেড়ে ছেড়ে বিছানায় বসতে বসতে ওনাকে উদ্দেশ্য করে বললাম, আজকে এসব থ্রেড দিয়ে কোনো কাজ হবে না। আজকে আমি কিছুতেই পড়তে বসবো না। আজকে আমার মনে বসন্তের হাওয়া বইছে, প্রেম প্রেম ফিলিংস আসছে। আজকে বসন্তে হাওয়ায় হাওয়ায় প্রেম বইছে। এমন একটা দিন আমি কিছুতেই বই নিয়ে বসে থাকবো না। কি করবে তুমি? এই তো এখন শাড়ি পরে সেজেগুজে রেডি হব। জয়ীকে একটা ফোন দিয়ে বলবো শাড়ি পরে পার্কে চলে আসতে। সেই লেভেলের একটা হ্যান্ডসাম ছেলে দেখে পটিয়ে নেব। ছেলেটাকে নিয়ে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই উনি আমার মুখে চেপে ধরেন। আমার চোখে চেক রেখে বলেন, হুস, কোনো কথা নয়। আমাকে ছাড়া অন্য ছেলেকে নিয়ে ঘোরা তো অনেক দূর। অন্য ছেলের সাথে ঘোরার কথা কল্পনাতেও আনবা না। তোমার জীবন রুদ্রময়, তাকে ছাড়া অন্য কিছু ভাবনাতে আনারও দুঃসাহস দেখিও না। এবার মুখ চেপে ধরায় দম বন্ধ হয়ে এসছে। মুখের উপর থেকে ওনার হাতটা সরিয়ে দিলাম। বুকে হাত দিয়ে বার কয়েকবার নিঃশ্বাস নিয়ে ওনাকে বললাম, এভাবে কেউ মুখ চেপে ধরে? এখনই তো দম বন্ধ হয়ে মারা যেতাম। আমি অন্য ছেলেদের সাথে ঘুরলে আপনার সমস্যা কি? এক মিনিট আপনি কি কোনোভাবে আমাকে নিয়ে জেলাস? কেন জেলাস? কোনো জেলাস টেলাস? তোমার মতো একটা পুচকি মেয়েকে নিয়ে আমি জেলাস হব? আমি? এটা তোমার কল্পনাতেই সম্ভব, বাস্তবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে বসন্ত বিলাস করিয়ে নিয়ে আসি। দেরি করলে কিন্তু তোমাকে রেখেই চলে যাব। এই কথাগুলো বলে উনি দুবদাব পা ফেলে চলে গেলেন। উনি যেতে আমি খুশিতে লাফিয়ে উঠলাম। খুশি মনে রেডি হতে শুরু করলাম। নিরামিষ মানুষ সাথে থাকলে আনন্দ করা সম্ভব নাকি?
উনি আমাকে নিয়ে ঘুরতে এসেছেন ঠিকই, কিন্তু ওনার সম্পূর্ণ নজর ফোনের দিকে। আমার বিরক্ত লাগছে। বর্তমানে আমরা পার্কে অবস্থান করছি, উনি আমার হাত ধরে ফোন স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছেন। মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি আসলো, আমি ওদিক ওদিক তাকাতে লাগলাম। আমাদের পাশ থেকে বেশ কয়েক হাত দূরে একটা ছেলে গাছের সাথে হেলান দিয়ে সিগারেট টানছে। ছেলেটাকে দেখেই আমি চট করে নিচে ফেললাম, কারণ ছেলেটা আমাদের কলেজেই পড়ে, আমার 1 বছরের জুনিয়র। আমি রুদ্রকে বললাম, ইস দেখুন ছেলেটা কত কিউট, কি হ্যান্ডসাম। রুদ্র আমার কথা শুনে আমার দিকে ভ্রু কুঁচকে তাকায়, তারপর আমার দৃষ্টি অনুসরণ করে সামনে ছেলেটার দিকে তাকাতেই ওনার চল শক্ত হয়ে গেল। আমি ওনার দিকে এক ঝলক তাকিয়ে আবার ছেলেটার দিকে তাকালাম। ছেলেটাকে দেখেই আমি ক্রাশ খেয়ে ফেলছি। কি দেখুন, কি সুন্দর করে সিগারেট টানছে, আহ এই দিলে লাগছে। উনি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আমার হাত ধরে টানতে টানতে শুরু করলেন। আরে কি হলো, এভাবে আমাকে নিয়ে টানাটানি করছেন কেন? বাসায় যাব এখনই। এখনই বাসায় যাব কেন? আমরা তো মাত্রই আসলাম, কিছুই তো ঘোরা হলো না। অনেক ঘোরাঘুরি করছো, আর ঘুরতে হবে না। আর ঘুরতে না দেন, অ্যাটলিস্ট ছেলেটার সাথে পরিচিত হতে দিন। আচ্ছা পরিচিত হতে না দিন, ফোন নাম্বারটা তো নিতে দিবেন না কি? আমার কথা শুনে আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন। ওনার দৃষ্টি দেখে আমি চুপ করে গেলাম, কিন্তু মনে মনে ভীষণ মজা পাচ্ছি। ওনাকে জ্বালাতে ভীষণ ভালো লাগে। 3 ঘন্টা হয়েছে বাসায় এসেছি। বাসায় এসে উনি আমার সাথে একটা কথাও বলেননি। যা কাজ করছিলেন সব সদ্য করে করছিলেন। ওনার রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছিলেন জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে রেখে। মুখে কিছু না বললেও ওনার কর্মকাণ্ডে মনে মনে হাসছিলাম। আমি বিছানায় আতশোয়া হয়ে বই পড়ছি, আর উনি টেবিলে বসে খুব মনোযোগ দিয়ে কিসব ফাইলপত্র দেখছে। সামনে বই থাকলে কি হবে, আমার মনোযোগ তো বইয়ের থেকে বেশি ওনার দিকে। ওনাকে ভীষণ খোঁচাতে ইচ্ছে করছে। ওনাকে আবার না রাগিয়ে দিলে আমার শান্তি লাগে না। আমি গুনগুনিয়ে গান গাইতে শুরু করলাম। উনি বিরক্ত হয়ে বললেন, সমস্যা কি তোমার? পড়া রেখে গান কেন গাইছো? আর আজকে এমন ভাদ্রামো কেন করছো? কি করব বলুন, মনে প্রেমের হাওয়া লেগেছে। চোখ বন্ধ করলে ওই ছেলেটার মুখ ভেসে উঠছে। বইয়ের দিকে তাকালে ওই ছেলেটার মুখ দেখতে পাচ্ছি। বারবার মনে পড়েছে ছেলেটার সিগারেটের টানার দৃশ্যটা। কি সফটলি সিগারেট টানছিল। ঠোঁট দুটো ওনার হাতের ফাইলটা উনি ঠাস করে রাখলেন। আমি চমকে উঠলাম। বেশ বুঝতে পারছি উনি ভীষণ রেগে গেছেন। A+ পেয়েছো বলো মহাভারত অশুদ্ধ করে ফেলুনি? গুরুত্বপূর্ণ পরীক্ষা এখনো বাকি। লাফালাফি ছেড়ে দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। মেডিকেলের চান্স না পেলে আমি তোমার ছেলেদের উপর ক্রাশ খাওয়ার শখ আমি মিটিয়ে দেব। উনি রাগে গজগজ করতে করতে চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে আলতো করে হাসলাম। এই লোকটাও আমার জন্য জেলাস হচ্ছে। আমার মুখে অন্য কারো কথা শুনে রেগে যাচ্ছেন। দিদিয়াপুর কোলে মাথা রেখে শুয়ে আছি। দিদিয়াপু মমতার সহিত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দিদিয়াপু আর নিধি একটু আগেই এসেছে। দিদিয়াপু আমাকে জিজ্ঞেস করে, মন খারাপ? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানি। সত্যিই ভীষণ মন খারাপ। কেন জানি না, আমার মন খারাপের কোনো কারণ লাগে না। আমার যখন তখন মন খারাপ হয়। রুদ্রকে এতটা স্বাভাবিক দেখে আমার ভীষণ ভালো লাগছে। রুদ্র যখন তোকে বিয়ে করবে না বলে দেয়, তখন আম্মু রুদ্রকে জোর করলেও আমি রুদ্রকে জোর করিনি। আমি জানি রুদ্রের মতের বিরুদ্ধে কোনো কাজ করলে এর ফল কতটা ভয়ানক হতে পারে। হঠাৎ রুদ্র রাজি হয়ে যায়। রুদ্র তোকে বিয়ে করবে, যেটা আমাকে ভীষণ অবাক করে দেয়। রুদ্র নাকে হাঁ করা যার তার কাজ নয়। এখানে আম্মুর কার সাজি আছে সেটা আমি আম্মুর মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। কিন্তু তোকে নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছিল। রুদ্র বিয়ের পর তোর সাথে কি করবে এটা ভেবে এই ভয়ে কুকড়ে যাচ্ছিলাম। রুদ্র যদি তোর উপর সবটা রাগ উগড়ে দেয় সেটা নিয়ে ভীষণ ভয় হচ্ছিল। কিন্তু রুদ্র তোর সাথে তেমন কোনো খারাপ আচরণ করেনি। আস্তে আস্তে তোর সাথে মানিয়ে নিয়েছে। আমি ভীষণ খুশি এটা নিয়ে। আপু আমার মাথায় চুলগুলো নাড়িয়ে দেয়। হুট করে আমার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, আমার ভাইয়ের সাথে তো ভালোই রোমান্স করছিস। তার দেওয়া চিহ্ন সবাইকে দেখিয়ে বেড়াচ্ছিস। আমার ঘাড়ের দিকে ইশারা করে বলে আমি আপুর দিকে তাকিয়ে মিকি হেসে বলি, এত ফাস্ট না, তোরে একটু স্লো যাও। এটা তোমার ভাইয়ের দেয়া না, তোমার মেয়ের দেয়া চিহ্ন। তোমার ভাই করবে রোমান্স? তোমার ভাই রোমান্সের রও বুঝে না। আমার ঘাড়ের দিকে ইশারা করে বলে। আমি আপুর দিকে তাকিয়ে মিকি হেসে বলি, এত ফাস্ট না দৌড়ে একটু স্লো যাও। এটা তোমার ভাইয়ের দেওয়া না, তোমার মেয়ের দেওয়া চিহ্ন। তোমার ভাই করবে রোমান্স? তোমার ভাই রোমান্সের রও বুঝে না।
একদম আমার ভাইকে অপমান করবি না। ভাইয়ের জন্য দরদ উতলাইয়ে পড়ছে। ভাইয়ের কথা বাদ দিয়ে এই বোনের একটু সেবা করো। মাথায় একটু হাত বুলিয়ে দাও, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, একটু ঘুমাবো। রুদ্র আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। আমি পিছিয়ে যাচ্ছি। আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? রোমান্স করবেন না? আপনি রোমান্স সম্পর্কে এ টু জেড সব বুঝেন। আমি তো রোমান্সের রও বুঝি না, তাই না? আপনার তো রোমান্স করার অনেক শখ। আসেন রোমান্স করি। সরি, আমার ভুল হয়ে গেছে। আপনার কোনো ভুল হয়নি, ভুল তো আমার হয়েছে। ঘরে এত সুন্দর বউ থাকার পরেও তার দিকে ভালো করে তাকায়নি। এত সুন্দর একটা বউ থাকলে রোমান্স না করে থাকা যায়? উনি কথাটা বলে ঠোঁট কামড়ে আমার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলেন। ওনার এমন দৃষ্টি দেখে বুকের ভিতর দরপড় করছে। উনি ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিলেন। ওনার এক বাজ করে আমার এক পাশে রাখেন, হাঁটুর ভর দিয়ে আমার দিকে ঝুঁকে আসেন। আমার হাত পা প্রচণ্ড রকম কাঁপছে। এর আগে তো এমন হয়নি। উনি আমার খুব কাছে চলে এসেছেন। হুট করে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। অসহ্যকর মাথা ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। হঠাৎই মাথা ব্যথার কারণটা বুঝলাম না। উনি আমার খুব কাছে আসতে গিয়েও থেমে গেলেন আমার চোখের অশ্রু দেখে। অস্থির হয়ে পড়লেন। আমার চোখের পানি মুছে দিতে দিতে ভীত গলায় বলেন, এই রিয়া, কি হয়েছে? কান্না করছো কেন? আমি জাস্ট তোমার সাথে পাজলাম করছিলাম। তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? প্লিজ কান্না অফ করো। রুদ্র, হ্যাঁ বলো, কি হয়েছে? রুদ্র, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, অসহ্যকর মাথা ব্যথা। মনে হচ্ছে মাথার নিউরনগুলো ছিঁড়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি ওনার কলারের কাছের শার্টটা চেপে ধরলাম। ওনার শার্টের একটা বাটনও ছিঁড়ে গেল। উনি এক হাতে আমাকে দূরে রেখেছেন, আরেক হাতে কাউকে ফোন করে যাচ্ছেন অনবরত। কেটে গেছে অনেকগুলো দিন। পরিবর্তন না হলেও তো পরিবর্তন তো একটু হয়। মানুষ মাত্রই পরিবর্তনশীল। এর মাঝে কয়েকবারই আমাকে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু কে বা কারা আমাকে মারতে চায় সেটা আমার অজানা। রুদ্র আমার কাছ থেকে যে কিছু লুকাচ্ছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। বেশ কয়েকটা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছি, প্রিপারেশন ভালো ছিল, পরীক্ষাও ভালো দিয়েছি, বাকিটা আল্লাহর হাতে। 2 দিন হয়েছে আমাদের বাসায় আসছি। রুদ্র প্রথমে আসতে দিতে চায়নি, কিন্তু লাস্ট পর্যন্ত উনি আর মামুনির সাথে ফিরে উঠলেন না, তাই বাধ্য হয়েই আমাকে এখানে আসতে দিয়েছেন। নিষেধাজ্ঞা আমার ওপর থেকে তুলে নেননি। যাবার আগে বারবার বলে গেছেন আমি যেন বাসা থেকে একা বের না হই, কিন্তু আমি ওনার কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছি। উনি চলে যাবার পর থেকে বাঁধনহারা পাখির মতো উড়ে বেড়াচ্ছি। আজকে ত্রয়ীকে ফোন করে বলেছি গ্রন্থাগারে আসতে। কতদিন হলো একসাথে 2 বান্ধবীর সময় কাটানো হয় না, গল্প করা হয় না। আজকে একটা কালো রঙের ড্রেস পরলাম, এটা উনি গিফট করেছিল। পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপহার হিসেবে এই ড্রেসটা দিয়েছিলেন। ড্রেসটা আর পরা হয়নি, কিন্তু আজকে কেন জানি ভীষণ পড়তে ইচ্ছে করছে। রেডি হয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে এলাম। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি গলি দিয়ে। 2 পাশে বড় বড় বিল্ডিং। গলির শেষ মাথা পর্যন্ত যেতে ত্রয়ী ফোন করে বলে আজকে সে আসতে পারবে না। তাদের বাসায় তার ফুপি আসছে, আরও অনেক মেহমান আসছে, বাসায় অনেক কাজ। তার আম্মু একা হাতে সব করতে পারবে না, তাই সে আসতে পারবে না। তার জন্য সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। আমি শুধু মুচকি হাসলাম। হে, মেয়েটা যে আমাকে ভীষণ ভালোবাসে সেটা আমি জানি। আমি রাগ করলেও ওর কষ্ট হয়। আমি আবার আনমনে হাঁটতে শুরু করলাম। এখন আর বাসায় ফিরে যেতে ইচ্ছে করছে না। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছি। গলি পেরিয়ে মেন রাস্তায় ওঠার আগে কেউ একজন আমার হাত টেনে ধরে। আমি গাটা হালকা ঘুরিয়ে পিছনে তাকালাম। আমার ঠিক পিছনে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে বিহান। বিহানকে দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। আমি বিহানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতে বিহান আমার হাত ছেড়ে দেয়। অতঃপর অনুনয় করে বলে, প্লিজ রিয়া, চিৎকার করো না। তোমার সাথে আমার কিছু কথা ছিল, প্লিজ একটু শুনবে? একদম না, আমি আপনার মতো মানুষের কথা শুনতে চাই না। আপনার মতো একজন নিজ মানুষের কথা আমি শুনতে চাই না। আপনি মেয়েদের কি মনে করেন? বাজারের পণ্য? মেয়েদের নিয়ে যা ইচ্ছে তা করা যায়? আপনার লজ্জা করে না যে মেয়েটাকে এঙ্গেজমেন্টের দিন সবার সামনে অপমান করেছেন? তার সাথে কথা বলতে, যার জন্য আমাকে অপমান করেছিলেন, তার সাথেও তো বিয়েটা ভেঙে দিয়েছেন। আসলে আপনাদের মতো ছেলেরা এরকমই হয়।
একজনকে দিয়ে তাদের হয় না। বিহানের চোখ মুখ মলিন হয়ে আসে, চোখ দুটো জলে টলমল করছে। আমার দিক থেকে চোখ নামিয়ে মলিন গলায় বলে, কিছু না করেও আমি আজকে সবার কাছে দোষী, তোমার কাছে, বাবা মা, আত্মীয় স্বজন, সবার কাছে। আমার দোষ এটাই, একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তাকে নিয়ে সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম। থাক, সেসব কথা তোমাকে জাস্ট কয়েকটা কথা বলার ছিল, একটু শোনো প্লিজ। আমি আশেপাশে তাকালাম। চলার পথে অনেকেই আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে। পরিচিত কেউ আমাকে বিহানের সাথে দেখলে সমস্যা হতে পারে, তাই আমি বিহানকে বললাম, এখানে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ভালো দেখায় না, সামনে একটা ক্যাফে আছে, ওটাতেই চলুন, কিছু অর্ডার করি। না, আমি কিছু খাবো না, আপনার জন্য অর্ডার করতে পারেন। কথাগুলো একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। বিহান আমার দিকে তাকিয়ে আলতো হাসে, তারপর নিস্তেজ গলায় বলে, সারা পৃথিবীর মানুষের চোখে অপরাধী হয়ে থাকলেও আমি তোমার চোখে অপরাধী হয়ে থাকতে চাই না। সহানুভূতি জিনিসটা আমার বরাবরই অপ্রিয়। আমি জীবনে কখনোই চাইনি কেউ আমাকে দয়া করুক। আমার পরিস্থিতি দেখে তারা মনে আমার জন্য সহানুভূতি জন্মাক। জীবনের এতগুলো বছর পার করার পর মনে হলো তোমার চোখে আমার জন্য ঘৃণা দেখার চেয়ে সহানুভূতি দেখাও শান্তি। জীবনের ২৭টা বছর কাটানোর পর এক বাচ্চা মেয়ের প্রেমে পড়ে গেলাম। তার চোখের গভীরে হারিয়ে গিয়েছিলাম। মেয়েটার মুখ আমি দেখিনি, আমি মেয়েটার চোখের প্রেমে পড়েছিলাম। মেয়েটার চোখ দুটো দেখার পর মনে হয়েছিল এই মেয়েটাকে ছাড়া আমার চলবে না। সারা জীবনের জন্য এই মেয়েকে আমার পাশে চাই। নিজ ফ্রেড স্ক্রল করতে করতে হঠাৎই মেয়েটার আইডির উপর আমার দৃষ্টি আটকে গিয়েছিল। মেয়েটার আইডির নাম ছিল অদ্ভুত। আমার এক ফ্রেন্ডকে বলি তার সমস্ত ইনফরমেশন আমাকে এনে দিতে। মেয়েটার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু আমি হাত দিয়ে ওনাকে থামিয়ে দিলাম। তারপর গম্ভীর গলায় বললাম, দেখুন, এগুলো আমি জানি, তারপর অন্য কিছু বলার থাকলে বলতে পারেন। তুমি কিভাবে জানো? ছবিটা আমার হলেও আইডিটা ফিলিয়া আপুর ছিল। আমাকে যেদিন আপনারা দেখতে আসেন সেদিন ফিলিয়া আপু আপনাকে দেখে ভালোবেসে পেলেন, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু ফিলিয়া আপু সেই কথা কাউকে বলে নাই। ফিলিয়া আপু চোখ আর আমার চোখ প্রায় একরকম, আর সেটারই সুযোগ ফিলিয়া আপু নেয়। ফিলিয়া আপুর এক বন্ধু নিয়ে আপনার কাছে যায়, তার প্রমাণ করে আসে ওই আইডির মেয়েটা এসে। আইডিটা ফিলিয়া আপুর হওয়ায় তার প্রমাণ করতে বেশি কষ্ট করতে হয়নি। আপনারা দুজনেই অপরাধী। ফিলিয়া আপু আপনার সাথে প্রতারণা করেছে, আর আপনি আমার সাথে অন্যায় করেছেন। এত এত মানুষের সামনে আমাকে অপমান করেছেন। এঙ্গেজমেন্টের দিন একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে বা তাকে রেখে তার মামাতো বোনকে রিং পরিয়ে দিলে এটা সেই মেয়েটার জন্য কতটা অপমানজনক সেটা আপনি বুঝেন? সমাজের মানুষ সেই মেয়েটার সাথে কেমন আচরণ করে আপনি জানেন? আপনি তো পারতেন আগেই বিয়েটা ভেঙে দিতে, কিন্তু আপনি কি করলেন? এঙ্গেজমেন্টের দিন সবার সামনে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিলেন। আপনার উদ্দেশ্যই হয়তো ছিল আমাকে অপমান করার। হয়তো আমি ক্ষমার অযোগ্য। তোমার সাথে যে অন্যায়টা করেছি তার জন্য ক্ষমা ছাড়ার মুখ আমার নেই। ফিলিয়া আমাকে এমনভাবে সবটা বলেছিল যে আমি সবটা বিশ্বাস করতে বাধ্য হই। ফিলিয়ার কথায় আমার মনে তোমার জন্য ঘৃণা সৃষ্টি হয়, তোমার কর্মকাণ্ড ভীষণ রাগ হয়, তুমি সত্যিটা ভুলে দিলে। এসব হতো না। প্লিজ এসব কথা বন্ধ করেন। এগুলো আপনিও জানেন, আমিও জানি। এসব কথা শুনতে আর ভালো লাগে না। আমি অতীত নিয়ে ভাবতে চাই না, বর্তমানে যা আছে তা নিয়েই থাকতে চাই। আপনার আর কিছু বলা থাকলে বলুন, না হলে আমি চলে যাচ্ছি। জোর করে কিছু হয় না জানি। এখন তুমি বিবাহিত, তোমার উপর অন্য কারো অধিকার। ডক্টর রুদ্র তোমার হাজব্যান্ড। ডক্টর রুদ্র তোমার ভীষণ খেয়াল রাখে, আমি জানি। তোমার প্রতি কোনো দায়িত্বই সে অবহেলা করে না, তার দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখে না। কিন্তু ডক্টর রুদ্র কি তোমাকে ভালোবাসে, নাকি শুধু তোমাকে নিজের দায়িত্বই মনে করে? আমার জানা মতে ওনার একজন প্রাক্তন ছিল। আমি নির্বিঘ্নে সেই স্থান ত্যাগ করলাম। বিহানের আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি শোনার প্রয়োজন মনে করলাম না। বিহান পিছন থেকে অনেকবার ডেকেছিল। আমি নিঃশব্দে চলে এলাম। সবার মুখে দায়িত্ব, দায়িত্ব, দায়িত্ব শব্দটা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে। ক্যাফে থেকে বেরিয়ে একটা
চড়ে বসলাম। নিজের বাসায় যাব না, রুদ্রের কাছে যাব। আজকে আমার উত্তর চাই। আমি কি শুধুই ওনার কাছে দায়িত্ব? বাসায় এসে কলিং বেল বাজাতেই মামনি দরজা খুলে দিল। মামনিকে দেখেই জড়িয়ে ধরলাম। মামনির সাথে কৌশল বিনিময় করলাম। মামনির কাছ থেকে জানতে পারলাম রুদ্র আজকে হসপিটালে যাননি। পা বাড়ালাম রুমের উদ্দেশ্যে। রুমে যাওয়ার আগে স্টাডি রুমের সামনে যেতে আমার পা দুটো থেমে যায়। স্টাডি রুম থেকে হাসাহাসির শব্দ আসছে। আমি গাড় ঘুরিয়ে স্টাডি রুমের দিকে তাকালাম। স্টাডি রুমের দরজা খোলা থাকায় আমার দেখতে অসুবিধা হলো না। স্টাডি রুমে কারা আছে? স্টাডি রুমে রুদ্র আর ইলান ভাইয়া বসে আছে। দুজনের মাঝে হাসি প্রতিযোগিতা চলছে। স্টাডি রুমে যেতে গিয়েও আমি থেমে গেলাম। ইলান ভাইয়া হাসি থামিয়ে বলে, রিয়া পারেও বটে, এসব দুষ্টুমি বুদ্ধি শুধু ওর মাথায় আসে। এই মেয়েটা সবাইকে হাসি খুশি রাখতে চায়। দেখ, তোকে কেমন চেঞ্জ করে দিল। আচ্ছা, তুই কি রিয়াকে ভালোবাসিস? ইলান ভাইয়ার কথা শুনে বুঝতে পারলাম তাদের হাসাহাসি বা আলোচনার মূল বিষয়বস্তু আমাকেই ঘিরে। আমি অপেক্ষা করছি রুদ্রর উত্তর শোনার জন্য। উনি আমাকে ভালোবাসেন নাকি? রিয়া নিতান্তই ছোট। এই বয়সটা ছেলে মেয়েদের আবেগের বয়স। এই বয়সে ছেলে মেয়েদের আজকে একজনকে ভালো লাগে তো কালকে আরেকজনকে। রিয়া যখন আবেগের বয়সটা পার করে যাবে, ওর মাঝে ম্যাচিউরিটি আসবে, তখন আর তার আর আমাকে ভালো লাগবে না। রিয়া ফিল করবে সে আর আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করে। আমি রিয়াকে বিয়ে করে ওর লাইফের অনেকটাই ক্ষতি করে দিয়েছি। এখন আমার দায়িত্ব ওর লাইফটা গুছিয়ে দেওয়া। আমি রিয়াকে ভালোবাসি না, ও শুধুই আমার দায়িত্ব। আর কিছু শোনার মতো শক্তি বা ধৈর্য আমার নেই। চোখ থেকে টুকটাক অশ্রু গড়িয়ে পড়ছে। দ্রুত ফা ফেলে রুমে চলে এলাম। আমি শুধুই ওনার লাইফের বোঝা, এছাড়া আর কিছুই না। নিজের জীবনের উপর বিতৃষ্ণা চলে এসেছে। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যায়। ওনাকে সারা জীবনের জন্য আমি নামক বোঝা থেকে মুক্ত করে দিই। দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়লাম। সব কিছু অসহ্য লাগছে। আমি কি বলেছিলাম তোমাকে? এবারও আমার কাছ থেকে কোনো রূপ সারা শব্দ না পেয়ে উনি রেগে গেলেন। উনি বেশ কিছুক্ষণ যাবৎ কথা বলে যাচ্ছেন, কিন্তু আমি ওনার কথার প্রত্যুত্তরে কিছু বলিনি। ওনার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার। উনি নামক ব্যক্তিটাকে অসহ্য লাগছে। উনি আমাকে মেঝে থেকে টেনে তুললেন, আমার দুই বাহু ধরে ঝাঁকিয়ে বললেন, কি হলো? তুমি আমার কথা শুনতে পারছো না? আমি যা বলছি তা কি তোমার কর্ণগোচর হচ্ছে না? তুমি একা এ বাসায় আসছো কেন? তোমাকে একা একা এতটা পথ আসার অনুমতি কে দিয়েছে? তোমাকে বলেছিলাম না বাসা থেকে একা না বের হতে? বলেছিলাম না? আমি এবারও নিচ্ছুক। আমাকে বললে আমি তোমাকে নিয়ে আসতাম না? বলো, আসতাম না তোমাকে নিয়ে? আমি শুধু চোখ তুলে ওনার দিকে তাকালাম। উনি আরও কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু আমার উচ্ছ্বসিক্ত চোখ দুটো দেখে উনি থেমে গেলেন। আমার সিক্ত চোখে দেখে উনি অস্থির হয়ে পড়লেন। আমার হাত ছেড়ে উনি আমার দুই গালে হাত রাখেন। হোয়াট হ্যাপেন রিয়া? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে কি বকা দিয়েছি? বলে দিয়েছি বকা, তাহলে কাঁদছো কেন? আমি মলিন কণ্ঠে বললাম, আমি কি শুধুই আপনার দায়িত্ব? উনি হয়তো আমার প্রশ্নটা শুনে থমকে গেছেন। কয়েক সেকেন্ড আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অতঃপর থেমে থেমে বললেন, হঠাৎ এই প্রশ্ন? কিছু কি হয়েছে? উনি সেদিন খুব সূক্ষ্মভাবে আমার প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলেন। তারপর থেকে ওনাকে কোনোদিনই এই প্রশ্নটা করি নাই, কিন্তু ওনার সাথে কথা বলা কমিয়ে দিয়েছি। যে আমার হবে না তার প্রতি মায়া বাড়িয়ে তো লাভ নেই। প্রয়োজনের বাইরে একটা কথাও ওনার সাথে বলি না। এতে ওনারও কোনো হেলদুল নেই। আমি যে ওনার সাথে কথা বলি না, এতে হয়তো ওনার কিছুই যায় আসে না, বা উনি লক্ষ্যই করেননি এই বিষয়টা। উনি আগের মতো আমাকে বাসায় আটকে রাখেন না। আমাকে আমার নিজের মতো ছেড়ে দিয়েছেন। উনি ওনার মতো থাকেন আর আমি আমার মতো। আমার যখন ইচ্ছে তখন বাসা থেকে বের হয়ে যায়। রুদ্র এখন আর এসবের খোঁজ খবর রাখেন না। মেডিকেলে চান্স হয়েছে। যেদিন খবরটা জানতে পারি সেদিন আমার অনুভূতি কেমন হয়েছিল বলে বোঝানো সম্ভব না। আনন্দ আমি কথা বলার বাসা হারিয়ে ফেলেছিলাম। কেঁদেছিলাম সেদিন, খুব কেঁদেছিলাম। আব্বুকে জড়িয়ে ধরে আব্বু চোখের কোনো অশ্রুকণা ভিড় জমিয়েছিল। তবে সেটা দুঃখের নয়, আনন্দের।
গাড়ি থেকে নামতে শত শত ছাত্রের সমাবেশ দেখতে পেলাম। কেউ গেট দিয়ে ঢুকছে, আবার কেউ বের হচ্ছে। সবার গায়ে সাদা অ্যাপ্রন, আমার গায়েও আছে। আরেকবার কলেজটায় চোখ বুলিয়ে নিলাম, গাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। এক পলক রুদ্রের দিকে তাকালাম। রুদ্রের সাথেই আমি এসেছি। রুদ্র এই মেডিকেলের ডক্টর। রুদ্রের মুখে অমায়িক হাসি, রুদ্রের গায়েও সাদা অ্যাপ্রন। কোথা থেকে ত্রয়ী এসে আমার হাত ধরে গেট দিয়ে প্রবেশ করে। তো এই চোখে মুখে উচ্ছ্বাস। আমাদের খুশিটা তো তখনই দ্বিগুণ হয়ে গিয়েছিল যখন জানতে পেরেছিলাম আমরা দুজন একই মেডিকেলে চান্স পেয়েছি। আমরা দুজন বরাবরের মতো একসাথে থাকতে পারবো। আজকের দিনটা বেশ ভালোই কেটেছে। এত অপরিচিত মুখের মাঝে একটা অর্ধ পরিচিত মুখ দেখতে পেয়েছিলাম। দীর্ঘ সময় পার করার পর ইফাদের সাথে দেখা। উনি এখন আমার টিচার। ওনাকে প্রথম দেখে যেমন আমি চমকে গিয়েছিলাম, ঠিক তেমনি উনিও চমকে গিয়েছিলেন। চমকাচমকির পালা শেষ হতে আমরা দুজনেই হেসে ফেলি। ইফাত স্যার হেসে বলেছিলেন, আপনার সাথে আবারও দেখা হয়ে গেল। তখন আমাদের পরিচয়টা এরকম ছিল, এখন আরেক রকম। তখন আমাদের পরিচয়টা ছিল এই ব্যস্ত শহরে ব্যস্ত রাস্তায় হঠাৎই দেখা হয়ে যায় দুই মানবে। এখন আমাদের সম্পর্কটা টিচার স্টুডেন্ট। পড়ার টেবিলে বসে বই নড়াচড়া করছি। নতুন বইয়ের গন্ধ আমার বরাবরই ভালো লাগে, সেটা পাঠ্য বই হোক বা গল্পের বই। তবে আগের মতো বই হাতে পাওয়ার আনন্দটা আর হয় না। সবাই মিলে একসাথে বই আনার অনুভূতিটা অন্যরকম। দরজায় খট করে আওয়াজ হতে গাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। উনি অলস ভঙ্গিতে দরজাটা বন্ধ করে এসে বিছানায় শুয়ে পড়লেন। উনি বাসায় এসেছেন মিনিট 20 হয়েছে। এসে শাওয়ার নিয়েছে, ডিনার করেছেন। ওনাকে এই রাতের বেলায় শাওয়ার নিতে দেখলে আমারই শীত শীত লাগে। ওনার মতে ফ্রেশ হলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। একদিকে সবার সাথে বেশ ভাব হয়ে গেছে। আচমকা ওনার কথা শুনে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। নিজেকে সামলে নিয়ে বললাম, সবাই অনেক ভালো। প্রত্যেকটা স্যারই অনেক ফ্রেন্ডলি। ইফাত স্যার একটু বেশিই ভালো। আমাদের দুজনের মাঝে অনেক মিল আছে। উনিও যেমন, আমিও তেমন। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলেন, একদিনের মাঝেই বুঝে গেলে ডক্টর ইফাত অনেক ভালো? ওখানে পড়াশোনা করতে গিয়েছিলে নাকি ডক্টর ইফাদ আর তোমার মাঝে মিল খুঁজতে গিয়েছিলে? একদিনে বুঝবো কেন? ওনার সাথে আমার আরও 2বার দেখা হয়েছিল। মনে আছে ওই দিন আমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল? ওই দিন তো উনিই আমাকে বাঁচিয়েছিলেন। ভালো বা খারাপ বোঝার জন্য একদিনই যথেষ্ট। আর আমি মানুষের মুখ দেখে বুঝতে পারি কে ভালো আর কে খারাপ। উনি ঠাট্টার স্বরে বলেন, আসছেন জ্যোতিষী। মুখ দেখে মনের কথা বলে দিতে পারে, নিজের মন কি চায় সেটাই বুঝতে পারে না, আবার অন্যেরটা। আমি রেগে বললাম, দেখুন একদম মজা করবেন না। উনি সিরিয়াস ভঙ্গিতে বলেন, তুমি বললে ডক্টর ইফাদের সাথে তোমার 2বার দেখা হয়েছে। ওই ঘটনার দিন একবার, আরেকদিন কবে দেখা হয়েছিল? ওনার প্রশ্ন শুনে আমি দমে গেলাম। রাগী দৃষ্টি শীতল হয়ে এলো। পরে গেলাম অথৈ সাগরে। ওনাকে যদি কলেজের ঘটনা বলি তাহলে উনি রাস্তা থেকে ইট তুলে এনে আমার মাথায় পাঠিয়ে দিবেন। উনি ওই দিন ওনাকে না বলে একা একা কলেজ যাওয়ার জন্য উনি আমার উপর রেগেছিলেন। এখন যদি বলি ওই দিন কলেজে আমাকে একটা ছেলে হ্যারাস করছিল, ইফাত স্যার আমাকে ওই ছেলেটার কাছ থেকে বাঁচিয়েছিলেন, তাহলে উনি আর আমাকে আস্ত রাখবেন না। আমি আমতা আমতা করে বললাম, ওই তো একদিন কোচিংয়ে দেখা হয়েছিল। ওনার হয়তো আমার উত্তরটা বিশ্বাস হয়নি, তাই উনি ধীর গলায় বললেন, তুমি সত্য বলছো তো? এখানে অন্য কোনো কাহিনী নেই তো? আমি তাড়াহুড়ো করে বলে উঠলাম, আমি একদম সত্যি বলছি, আর কোনো কাহিনী নেই। উনি আমার দেখে দৃষ্টি নিক্ষেপ করে চোখ বন্ধ করে ফেললেন। ওনার মুখ দেখে মনে হচ্ছে না উনি আমার কথা বিশ্বাস করেছেন। আপাতত এই টপিক অফ করেছেন, এটাই অনেক। রুদ্র ডাইভ করছে আর আমি রুদ্রের পাশে বসে আছি। রুদ্রকে দেখে অনেকটা চিন্তিত মনে হচ্ছে, মনোযোগ দিয়ে ডাইভ করছেন না, কেমন জানি অন্যমনস্ক। জিজ্ঞেস করেও লাভ নেই, কারণ উনি বলবেন না। আমি রুদ্রের চিন্তায় বাদ দিয়ে বাইরে তাকালাম। একটু ফুলের দোকানের সামনে বাইয়াকে একটা মেয়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হলাম। মনে ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্নই। বাইয়ার তো এ সময় অফিসে থাকার কথা, তাহলে এখানে কি করছে? বাইয়া মেয়েটার সাথে এখানে দাঁড়িয়ে আছে কেন? মেয়েটাকে আমি তাড়াহুড়ো করে বলে উঠলাম, গাড়ি দাঁড় করান। আচমকা আমার বলা কথায় রুদ্র থতমত খেলেন। দ্রুত দক্ষ হাতে গাড়ি দাঁড় করালেন। তারপর আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, এভাবে হুট করে কেউ চিৎকার করে গাড়ি দাঁড় করাতে বলে? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কবে একটু ঠিক হবা?
ওনার কথা শুনে চট করে মাথাটা গরম হয়ে গেল। উনি সবসময় নিজের দোষ আমার উপর চাপিয়ে দিবেন, আর আমিও বাধ্য মেয়ের মতো মেনে নিব। তা তো হবে না। আমি ওনার দিকে চোখ রাঙিয়ে বলে, আপনার স্বভাবে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। অ্যাক্সিডেন্ট এমনিতেই হতো, আপনি অমনোযোগী হয়ে গাড়ি চালাচ্ছিলেন, আর আমি চিৎকার করে গাড়ি দাঁড় করাতে বলিনি। আপনি অন্যমনস্ক ছিলেন, তাই মনে হয়েছে আমি চিৎকার করে বলেছি। উনি আরও কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তার আগে আমি গাড়ি থেকে নেমে পড়লাম। ওই দোকানটার সামনে গিয়ে আর ভাইয়াকে ধরতে পারলাম না। ততক্ষণে ভাইয়া মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠে চলে গেছে। আমি হতাশ হয়ে ফিরে এলাম। ক্লাস শেষে গাড়িতে এসে বসলাম। আজকে ওনার হাফ ডিউটি থাকায় আমার সাথেই যাবেন। আমি গাড়িতে বসা মাত্র উনি আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন, ডাক্তার রিফাতের সাথে এত হাসাহাসি কিসের? হ্যাঁ, তোমার বরের কি টাকার অভাব পড়ছে যে বাইরের লোকের কাছ থেকে তোমাকে খেতে হবে? ওনাকে তো আমিও ছিলাম। তাহলে তুমি ডাক্তার রিফাতের সাথে কেন লাঞ্চ করলে? আমি কাট গলায় বললাম, আপনাকে উত্তর দিতে আমি বাধ্য নই। উনি আমার প্রশ্ন অতিরিক্ত মাত্রায় রেগে গেলেন। রেগে গিয়েও উনি হিতে জ্ঞান শূন্য হয়ে পড়লেন। একটানে উনি আমাকে সিট থেকে ওনার কোলে বসিয়ে দিলেন। আচমকা ওনার কাজে আমি বিস্মিত, শিহরিত। বিস্ময়ে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। উনি রাগে ফুসফুস করছেন। হঠাৎ ওনার পুলিশটা হাত জোড়া আমার কোমর চেপে ধরে ওনার হাতে ছোঁয়ায় আমার কোমরে পেতে আমার শরীরটা বরফের মতো জমে গেল। উনি আমার খুব কাছে চলে এলেন। ওনার নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে। উনি দাঁতে দাঁত চেপে বলেন, আমাকে বলতে বাধ্য নও তো কাকে বলতে বাধ্য? ওই ইফাতকে? ওই ইফাতের আশেপাশেও যদি তোমাকে দেখি তো একদম মেরে পড়বো বলে দিলাম। ওনার হাত জোড়া আমার কোমর থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমি কাক বলতে বাধ্য সেটা নিশ্চয় আপনাকে বলবো না। আমি কার সাথে কথা বলবো, কার সাথে মিশবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। নিশ্চয় আপনি ঠিক করে দিবেন না আমি কার সাথে কথা বলবো আর কার সাথে বলবো না, কার সাথে মিশবো আর কার সাথে মিশবো না। আপনার অধিকার খাটানো বন্ধ করুন আমার লাইফে। আপনি বুঝতে পারছেন না আপনি আমার লাইফে অনধিকার চর্চা করছেন? দেখো রিয়া, আমাকে রাগিও না। আমার রাগানোর ফল তোমার জন্য নিশ্চয় সুখকর হবে না। তুমি আমার স্ত্রী, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। প্লিজ বন্ধ করুন আপনার দায়িত্ব পালন। এই দায়িত্ব শব্দটা শুনতে শুনতে আমি হাঁপিয়ে গেছি। দায়িত্ব শব্দের ভেড়াজালে পড়ে আমার লাইফটা হিল হয়ে গেছে। এই দায়িত্ব শব্দটা আমি আর নিতে পারছি না। প্লিজ বন্ধ করুন আপনার দায়িত্ব পালন। অনেক পালন করেছেন আপনার দায়িত্ব, এবার আমাকে মুক্তি দিন। ওপস, সরি, আপনি না, আমার আপনাকে মুক্তি দেওয়া উচিত। আমি নামক দায়িত্বের ভেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে দেওয়া উচিত। আজকে থেকে আপনাকে মুক্ত করে দিলাম, আর আমি নামক বোঝা আপনাকে বইতে হবে না। শেষবারের মতো আমাকে আমার বাসায় রেখে আসুন প্লিজ। উনি আমাকে ওনার কোল থেকে ছুঁড়ে ফেলার মতোই সিটে রাখলেন। কোমরে হালকা ব্যথাও পেয়েছি। উনি গাড়ি স্টার্ট দিলেন। উনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। উনি প্রচণ্ড স্পিডে গাড়ি ড্রাইভ করছেন। ভয়ে আমি জড়সড় হয়ে বসে আছি। 30 মিনিটের রাস্তা আজকে 20 মিনিটে চলে এসেছি। বাসার সামনে আসতেই উনি গাড়ি থেকে নেমে আমাকে টেনে গাড়ি থেকে নামালো। টানতে টানতে বাসার ভিতরে নিয়ে যান। কলিং বেল না বাজিয়ে ওনার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে বাসায় প্রবেশ করলেন। রুমে যাওয়ার পথে মামুনির সাথে দেখা। মামুনি ওনাকে অনেক প্রশ্ন করেন, উনি এত রেগে আছেন কেন? আমাকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন? উনি মামুনির কথাগুলো উপেক্ষা করে আমার হাত ধরে টানতে টানতে রুমে আসলেন। মামুনিও রুদ্রের পিছন পিছন আসেন। রুদ্র আমাকে রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দেন। উনি আমাকে রেখে সারা রুম জুড়ে পায়চারি করছেন। টেবিলের উপর থেকে পানির বোতল দিয়ে মাথায় ঢেলে দেন। আমি ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছি। ওনাকে এতটা রেগে যেতে আমি আগে কখনো দেখিনি। ওনাকে দেখে আমার ভীষণ ভয় করছে। আমি আচমকা উনি আমার 2 বাহু চেপে ধরেন। আমি ভয়ে 2 পা পিছিয়ে গেলাম। উনি আমাকে নিজের সাথে চেপে ধরলেন। আমাকে আর এখন ভালো লাগে না। অন্য কাউকে ভালো লাগে? এজন্য আমার কাছ থেকে মুক্তি চাও? শুনে রাখো, মুক্তি তুমি কোনোদিনই পাবে না। আমাকে তোমার ভালো লাগুক আর না লাগুক, তোমার আমার সাথেই থাকতে হবে। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও তোমার আমার কাছ থেকে মুক্তি নেই। তুমি সেদিনই মুক্তি পাবে
যেদিন আমি এই বাসা থেকে লাশ হয়ে বেরিয়ে যাব। ওনার ফোন বেজে উঠতেই উনি আমাকে ছেড়ে দিলেন। ফোনের স্ক্রিনের নামটা দেখে উনি ব্যালকনিতে চলে গেলেন। ব্যালকনিতে যেতেই ওনার একটা কথার কর্ণগৌর হলো, ও পালালো কিভাবে? তারপর আর কোনো কিছু বোধগম্য হলো না। কিছুক্ষণ পরেই উনি রেগে রুম থেকে বের হয়ে গেলেন। আজকে কলেজে আসতে ত্রয়ী আমাকে চেপে ধরে ও আমার বিয়ের ব্যাপারে জেনে গেছে, যেটা এতদিন ধরে আমি ওর কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। আমি কলেজে যেতেই কতক্ষণ গাল ফুলিয়ে বসে রইল, আমার সাথে কথা বলবে না। যখন দেখলো আমি ওর রাগ ভাঙানোর কোনো প্রচেষ্টাই করছি না, আমি নিজের মতোই বসে আছি, তখন ও নিজে এসে কথা বলে, আমি তোর এতটাই পর যে আমাকে তোর বিয়ের খবরটা দিলে না। তোর বিয়ে নিয়ে আমার কত প্ল্যান ছিল, স্বপ্ন ছিল, তুই আমার সব স্বপ্নে ভেঙে চুরমার করে দিলে। হে পাষাণ নারী, আপনি আমার মনটা ভেঙে দুই টুকরো করে দিলেন। পরিস্থিতি ছিল না তোকে বলার মতো। আমি আমার লাইফের কোনো কিছু তোকে ছাড়া করি বল? আমার জীবনের এত ইম্পর্টেন্ট একটা অধ্যায় তোকে ছাড়া নিশ্চয় করতাম না। পরিস্থিতি এমন ছিল যে কাউকে বলতে পারিনি। তুই আমার বিয়ে নিয়ে স্বপ্ন দেখেছিলি। আমি জানতাম মানুষ নিজের বিয়ে নিয়ে স্বপ্ন দেখে, আর তুই অন্যের বিয়ে নিয়ে স্বপ্ন দেখলি এমনই হয়। তুই জানিস না মেয়েরা নিজের বিয়ের থেকেও নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ে নিয়ে বেশি স্বপ্ন দেখে? আমি কেমন হতভাগা, নিজের বেস্ট ফ্রেন্ডের জামাইকে এখনো দেখতে পেলাম না। আচ্ছা, জামাইকে না দেখা তোর জামাই সম্পর্কে কিছু বল। ভাইয়া তোকে নিশ্চয়ই অনেক ভালোবাসে। আমার ভালো লাগায় সে, আর ভালো না লাগায় আমি। তার বিরক্তিতে আমি, আমার অস্বস্তিতে সে, আমার ভালোবাসায় সে, তার ঘৃণায় আমি। এসব কি বলছিস? তার কাছে শুধুই আমি দায়িত্ব। সে আমাকে নিজের দায়িত্ব ছাড়া আর কিছু মনে করে না। আমাকে একা ছাড়তে সে ভয় পায়। আমাকে কোনো ছেলের সাথে দেখলে সে রেগে যায়। আমার উপর সে সব ধরনের অধিকার পালায়। কিন্তু তবু আমি তার দায়িত্ব। আমি তোকে গাধা ভাবতাম, কিন্তু আমার এখন মনে হচ্ছে তোর গাধা হওয়ার যোগ্যতাও নেই। তোকে যদি গাধা বলি তাহলে গাধাকে অপমান করা হবে। তোকে যদি ভালো নাই বাসে, শুধু দায়িত্বই মনে করে, তাহলে তোকে একা ছাড়তে কেন ভয় পাবে? তোকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে কেন রেগে যাবে? তোকে নিয়ে কেন এত পজিটিভ হবে? গাধা ভাইয়া তোকে ভালোবাসে, কিন্তু মুখে প্রকাশ করতে পারে না। কিছু মানুষ মুখে না, কাজের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ করে। ভাইয়ার রাগের আড়ালেই তোর জন্য এক অসীম ভালোবাসা রয়েছে। শুরু হয়ে গেল ত্রয়ীর ভালোবাসা নিয়ে জ্ঞান দেওয়া। আমি জানতাম ত্রয়ী ভালোবাসা নিয়ে একটু অভিজ্ঞ, কিন্তু এখন মনে হচ্ছে তুই ভালোবাসার উপর পিএইচডি করে আসছে। আমি ত্রয়ীর বকবকানের হাত থেকে বাঁচাতে বইয়ে চোখ ভুলাতে ব্যস্ত। ঠিক তখনই রুদ্র আমার পাশে এসে বসে পড়ে। আচমকনার আগমনে আমরা দুজনেই চমকে উঠি। আমরা দুজনে চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। রুদ্র আমাদের দুজনের দিকে ব্রুকুসকে তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখে কি এলিয়েন মনে হচ্ছে? আমরা দুজনে মাথা নাড়িয়ে না বলি। তুই রুদ্রের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, আপনি আমার স্যার আবার রিয়ার খালাতো ভাই? আপনার কাছে তো রিয়ার নামে বিচার দেওয়া যায়। অবশ্যই। রুদ্রের কথায় মনে হলো তুই সাহসটা বেড়ে গেল। এই বেয়াদব মহিলা আমাকে রেখে একা একা বিয়ে করে ফেলেছে। বিয়েতে কি আমি বেশি খেয়ে ফেলতাম? 1 পিস রোস্ট আর 1 প্লেট পোলাওই তো খেতাম। বলুন, এটা কি ঠিক করেছে আমার সাথে? বিয়েতে দাওয়াত তো দিলই না, তার উপর বিয়ে এতদিন হয়ে গেল আমাকে একটা বারের জন্য জানালোও না বিয়ের কথা। আমাকে অন্য কারো কাছ থেকে জানতে হয় ওর বিয়ের কথা। রিয়া তোমার সাথে এটা একদমই উচিত করেনি। রিয়ার উচিত তোমাকে ডাবল ট্রিট দেওয়া। আগে জানতাম সব সময় বিপরীতধর্মী দুইটা মানুষের বিয়ে হয়, কিন্তু রিয়ার বেলায় সেই নিয়ম পাল্টে গেল। রিয়া তো কিপটা, রিয়ার জামাই আরও বেশি কিপটা, বজ্জাত লোক একটা। এতদিন হয়েছে বিয়ে করছে, কিন্তু নিজের শালীদের খোঁজ খবর নেবে না। রুদ্র তো ওই দিকে চোখ বড় বড় করে তাকিয়েছে। রুদ্রের রিয়াকশন দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। আমি মাথা নিচু করে বসে আছি। তুই মার কাছে মামা বাড়ির বিচার দিচ্ছে। তুই যখন জানতে পারবে যার কাছে আমার হাজবেন্ডের নামে বিচার দিচ্ছে সেই হাজবেন্ড, তখন তুই রিয়াকশন কেমন হবে? ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। রুদ্র 2-3 বার কেসে গলাটা একটু পরিষ্কার করে বলে, যার নামে এত মহান মহান বাণী বলছো তাকে তোমার দেখতে ইচ্ছে করছে না?
কে বলছে দেখতে ইচ্ছা করছে না? অবশ্যই দেখতে চাই। ঠিকানা জানলে এখনই গিয়ে দেখা করে আসতাম। পাতালে থাকলে পাতালেই গিয়ে দেখা করে আসতাম, তাই নাকি? তোমাকে কষ্ট করে পাতালে গিয়ে দেখা করতে হবে না। যাকে দেখার এত ইচ্ছে সে তোমার সামনেই বসে আছে। মানে আমি রিয়ার হাজবেন্ড, ডক্টর আরাফাত আইমান রুদ্র। কথাটা শোনা মাত্রই ত্রয়ী লাফিয়ে ওঠে। আসম কেমন ভয়ানক কথাবার্তা তৈরির হজম হচ্ছে না। পুরো ব্যাপারটা তৈরির বোধগম্য হতে সেকেন্ড বিশেক লাগলো। ব্যাপারটা বোঝা মাত্রই তুই আমতা আমতা করে বলে ওঠে, স্যার বাসায় আমার অনেক কাজ, আজকে মেহমান আসবে তো আমি একা একা সব করতে পারবে না, আমি আসি স্যার। তৈরির কথাটা আমার কর্ণগোচর হওয়া মাত্রই আমি তৈরির দিকে চোখ বড় বড় করে তাকাই। যে মেয়ে নাকি জীবনে এক গ্লাস পানি ঢেলে খায় না, সে নাকি তার মাকে সাহায্য করবে, সাহায্যের নামে সব গোছানো জিনিস এলোমেলো করে দিবে। বেশ বুঝতে পারছি তুই রুদ্রের কাছ থেকে পালানোর জন্য মিথ্যা বলছে। তৈরির কথাগুলো বলে নিজের ব্যাগটা নিয়ে কোনো রকম দৌড়ে পালালো, যেন এখান থেকে গেলেই সে বাঁচে। যাওয়ার আগে অবশ্য আমাকে চোখ রাঙিয়ে যেতে ভুল করেনি। এর মানে সে আমাকে পড়ে দেখে নেবে। বাসায় এসেছি মিনিট 20 হয়েছে। রুদ্রর আমার সাথে আসার কথা ছিল না, কিন্তু আঙ্কেলের জরুরি তলবে হসপিটাল থেকে ছুটি নিয়ে বাসায় আসতে হয়েছে। ওনার দাদু অনেক অসুস্থ হয়ে পড়েছে, আর উনি আমাকে দেখতে চেয়েছেন। আঙ্কেলরা 2 ভাই বোন। আঙ্কেল শহরে থাকে আর আঙ্কেলের বোন গ্রামে। আর আঙ্কেলের মা ওনার বোনের কাছে থাকে। ওনার নাকি শহরের ইট পাথরের দেওয়ালে বন্দি থাকতে থাকতে ভালো লাগে না। উনি যতদিন বেঁচে আছেন ততদিন মুক্ত পাখির মতো বাঁচতে চান, গ্রামের নির্মল হাওয়ায় বাঁচতে চান। এখন সময় মিলে দল বেঁধে গ্রামে যেতে হবে। মামনি ব্যাগ ট্যাগ গোছানো শুরু করে দিয়েছে। আমার মাঝে ব্যাগ গোছানোর কোনো তাড়া নেই। এই না যে আমার যাওয়ার ইচ্ছে নেই। আমার এসব ব্যাগ ট্যাগ গোছানো অসহ্য লাগে। ব্যাগ গোছানোর কাজটা তো আমি ওনাকে দিয়ে করাবো। আমি অলস ভঙ্গিতে বিছানার উপর বসে আছি। উনি শাওয়ার নিতে ওয়াশরুমে গেছেন। উনি বের হলেই আমি শাওয়ার নিতে যাব। ফোনে টুংটাং আওয়াজ করে মেসেজ আসছে। মেসেজগুলোই ত্রয়ী পাঠাচ্ছে। আমাকে তখন কিছু বলতে পারিনি বলে এখন মেসেজ করে জ্বালিয়ে মারছে। আমি ভাবলেই সিনভাবে মেসেজের রিপ্লাই দিচ্ছি। ত্রয়ী 10টা মেসেজ দিলে আমি একটা দিচ্ছি। ওয়াশরুমের দরজাটা খোলার আওয়াজ হতে আমি লাফিয়ে উঠলাম। টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুমে থেকে উনি বের হয়ে আসছেন। আমি বিছানা থেকে নেমে এক পা করে ওনার দিকে এগিয়ে যাচ্ছি। উনি প্রথমে খেয়াল না করলেও পরে উনি ঠিকই খেয়াল করলেন আমি ওনার দিকে এগিয়ে যাচ্ছি। উনি ব্রু কুচকে তাকান আমার দিকে। উনি বিরক্তি নিয়ে বলেন, পাজলামো বাদ দিয়ে শাওয়ার নিয়ে এসো, আমাদের এখনই বের হতে হবে। তুমি যদি রেডি হতে লেট করো তাহলে তোমাকে রেখেই চলে যাব। আমি ওনার কথাটা পাত্তা না দিয়ে বললাম, আপনি এত সুন্দর না হলেও পারতেন ডাক্তারবাবু। আপনাকে এত সুন্দর হতে কে বলেছিল? আপনার শাওয়ার লুক আপনাকে। আমি কথাটা অসমাপ্ত রেখে ঠোঁট কামড়ে ধরলাম। আমার কথাবার্তা আর কাজকর্মে উনি অনেকটাই গাবড়ে গিয়েছেন। আমি আরেক পা এগিয়ে যেতে উনি 2 পা পিছিয়ে গেলেন। ওনার অবস্থা দেখে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। ফিক করে হেসে দিলাম। হাসতে হাসতে বললাম, ডাক্তারবাবু আপনি সত্যিই বিতু। উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে আছেন, হয়তো বোঝার চেষ্টা করছেন আমার মতিগতি। আমি ওয়াশরুমে চলে এলাম। আপনি একটু রুম থেকে জানতো। উনি ল্যাপটপে মনোযোগ দিয়ে কোনো কাজ করছিলেন। উনি ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে বলেন, আমি এখন রুম থেকে যেতে পারবো না। দেখছো না কাজ করছি, প্লিজ যান না। আমি শাড়ি পরবো। কথাটা শোনা মাত্র উনি আমার দিকে তাকালেন। হঠাৎ, শাড়ি কেন পরবা? শাড়ি পরবো না কেন? প্রথমবারের মতো শ্বশুর বাড়ি যাচ্ছে, প্রথমবারের মতো দাদি শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছে, আমাকে শাড়ি পরতে হবে না? আমাকে দেখে মনে হতে হবে না যে আমি আপনার বউ? শাড়ি পরলেও তুমি আমার বউ, শাড়ি না পরলেও তুমি আমার বউই থাকবা। দাদুর সাথে তোমার প্রথমবার দেখা হচ্ছে না, এর আগেও অনেকবার দেখা হয়েছে। যখন দেখা হয়েছিল তখন তো আর আমি আপনার বউ ছিলাম না, এখন আমি আপনার ওয়াইফ। তাই আমাকে শাড়ি পরতেই হবে। একদম না, তুমি শাড়ি পরবে। তোমাকে দেখে মনে হয় না তোমার বিয়ে হয়ে গেছে। গ্রাউন্ড বা অন্য কোনো ড্রেস পরলে তোমাকে দেখে 8-9-এর বাচ্চা মনে হয়। শাড়ি পরলে তোমাকে বড় বড় লাগে। পরে দেখা যাবে গ্রামের মহিলারা তোমার জন্য ফটাফট বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। আমি তোমাকে নিয়ে একদম রিস্ক নিতে পারবো না।
অ্যাট লাস্ট আমার ওনার পছন্দ করা জামা পরে আসতে হয়েছে। উনি আমাকে শাড়ি পরে আসতে দেননি। আমি ওনাকে শর্তে দিয়েছিলাম, উনি যদি ব্যাগ গুছিয়ে দেন তাহলে আমি শাড়ি পরে আসবো না। উনি আমার শর্ত শোনা মাত্রই রাজি হয়ে গেলেন। আমরা সবাই এখন বাসে বসে আছি। উনি আর আঙ্কেল গাড়ি করে যেতে চাইলে আমি আর মামুনি জেদ ধরে বাসে করে যাব। অগত্যা ওনাদের আমাদের সাথে বাসে করেই যেতে হচ্ছে। আমি জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখতে ব্যস্ত, আর উনি ল্যাপটপ কাজ করতে ব্যস্ত। আমি ওনার দিকে তাকালাম অনেকবার, কিন্তু উনি একবারের জন্য আমার দিকে তাকালেন না। আমি অভিমানে মুখ ঘুরিয়ে নিলাম। আচমকা ব্রেক কষায় আমি সামনের দিকে হেলে পড়তে নিলে একজোড়া বলিষ্ঠ হাত আমার কোমর চেপে ধরে। আমি অবাক চোখে ওনার দিকে তাকাই। উনি নিষ্পলক আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকাতে উনি আমাকে বড়সড় একটা ধমক দিয়ে বলে উঠলেন, এত বড় হয়ে গেছো, এখানে নিজেকে সামলাতে পারো না? কিছু পারো বা না পারো, যেটা ঠিকই ধরতে পারো। আমি ওনার দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, আমাকে সামলানোর জন্য তো আপনি আছেন। উনি আমার দিকে বিরক্তকর দৃষ্টি নিক্ষেপ করে আবার নিজের কাজে মনোযোগ দিলেন। আমি অনিমেষ তাকিয়ে আছি ওনার দিকে। ওনার আঙ্গুলের ডগা পর্যন্ত কিবোর্ড, ওনার চোখের দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে। আমার দৃষ্টি আটকে আছে তো ওনাতেই। আজকে ওনাকে একটু বেশি সুন্দর লাগছে। ওনার উপর থেকে চোখ পেরানোই দেয়। আজকে উনি স্কাই কালার একটা শার্ট পরেছেন আর কালো প্যান্ট, হাতে ব্রাউন কালার ফিতার একটা ঘড়ি, সামনের চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইচ্ছে করছে ওনার কপালে চুলগুলো একটু গুছিয়ে দিই, কিন্তু নিজের ইচ্ছেটাকে সম্বরণ করলাম। কাজ করার মাঝে মাঝে উনি ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরেন। এই সাধারণ কাজটাও যেন অসাধারণ লাগছে। ইস, আমার বরটা এত সুন্দর না হলেও পারতো, কারণ নজর যেন না লাগে। উনি এবার ল্যাপটপের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকালেন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, চুলগুলি ঠিক করে দাও তো, প্রচণ্ড ডিস্টার্ব করছে, ঠিক মতো কাজ করতে দিচ্ছে না। ওনার কথা শুনে আমি হা করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কি মাইন্ড রিড করতে পারেন? না হলে আমার মনের কোণে জায়গায় সুপ্ত ইচ্ছেটা উনি কিভাবে জানলেন? আমাকে এভাবে বসে থাকতে দেখে উনি আবার বলে উঠলেন, এভাবে হা করে বসে আছো কেন? তাড়াতাড়ি করো। কিছুক্ষণ আগে বাস থেকে নেমেছি আমরা, গাড়ির জন্য অপেক্ষা করছি আমরা। এখান থেকে ভ্যানে করে অথবা রিক্সায় করে বাকিটা পথ যেতে হবে। আঙ্কেল আর রুদ্র ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন। একটু পর পর উনি আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছেন। আমি ভয়ে কাছুমাছি হয়ে দাঁড়িয়ে আছি। অপেক্ষা করাটা ওনার কাছে বিরক্তকর। ওনার মতো লাইফের প্রতিটা মিনিটের মূল্য অনেক। একটা মিনিট অপচয় মানে অনেক কিছু। উনি যে আমার উপর ক্ষেপে আছেন সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। গাড়ি ছাড়া বাসে করে আসার আইডিয়াটা আমারই ছিল। পরে মামুনি আমার সাথে তাল মিলিয়েছে। আমাকে হয়তো মামুক দিয়ে চুপ করিয়ে দিতেন, প্ল্যান ক্যান্সেল করে দিতেন, কিন্তু মামুনির বেলায় তো সেটা সম্ভব না। তাই বাধ্য হয়েই এসেছেন। মামুনিকে তো আর কিছু বলতে পারবেন না, তাই সবটা রাগ আমার উপরেই দেখাবেন। আঙ্কেল রুদ্রের হাতে ব্যাগটা দিয়ে এগিয়ে গেলেন রিক্সার খোঁজ করার জন্য। অল্প কিছুক্ষণের মাঝে কাঙ্ক্ষিত জিনিস নিয়ে ফিরে আসলেন আঙ্কেল। বেশ কিছুক্ষণ হয়েছে রুদ্রর দাদুর বাড়ি এসেছি। বিশাল এক বাড়ি। ওনার দাদা শখ করে এই বাড়িটা তৈরি করেছিলেন। সবাই মিলে একসাথে এই বাসায় থাকবে। সবারই নিজের নিজের জীবনের জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি। আসার পর থেকে আমাকে গ্রামের মহিলারা ঘিরে বসে আছে। এক একজন এক এক রকম প্রশ্ন করছে। অস্বস্তি আমারে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরছে। হু হা ছাড়া উত্তর দিচ্ছে না। এ বাসায় আমি রুদ্র দাদু আর ওনার পুপিকে ছাড়া আর কাউকে চিনি না। কিছুক্ষণ পরে মামনি ধরে ধরে রুদ্রের দাদুকে নিয়ে আসে। বয়সের বাড়ে নুয়ে পড়েছেন। গায়ের সেই উজ্জ্বল রং হারিয়ে গেছে। আগের মতো সেই শক্তপোক্ত চেহারা আর নেই। লাঠি দিয়ে হাঁটতে হয়। আমি ওনার দিকে এগিয়ে আসতে নিলে উনি আমাকে হাত দিয়ে থামিয়ে দেন। আমাকে চোখের ইশারায় বসতে বলেন। আমিও ভদ্রমেয়ের মতো বসে পড়লাম। ওনাকে আমার সামনের একটা চেয়ারে বসে পড়লেন। আমার চিবুক ধরে বলেন, মাশাআল্লাহ, রুদ্র বউ না যেন একটা পরী। আমার তো তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ ছিল। খুব করে চাইতাম তুই যেন রুদ্রর বউ হোক। আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে। আমি লজ্জায় মাথা নুইয়ে ফেললাম। তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করে রুদ্রকে দিদিহীন দাদু বলে ওঠে, সাদের লাহান সুন্দর বউ পাইছো বলেই তো এই বুড়ির কথা ভুলে গেছে। একবারের জন্য এই বুড়ি দাদির কথা মনে পড়ে না।
তুই না বলতি আমি তোর প্রথম বউ, দ্বিতীয় বউকে পেয়ে প্রথম বউকে ভুলে গেলি? রুদ্র কিছু না বলে চুলে হাত চালিয়ে মুচকি হাসে। এতক্ষণে আমি হাঁপ ছেড়ে বসলাম, দম বন্ধ হয়ে আসছিল। এত মানুষের ভিড়ে আমি একা কখনোই থাকিনি। আমাদের জন্য বরাদ্দকৃত রুমে এসে আমি স্ক্যাফ খুলতে ব্যস্ত হয়ে পড়ে হঠাৎ করে পিছনের দিকের একটা ফিন আটকে গেল। কোনোভাবেই ফিনটা ছাড়াতে পারছি না। হুট করে কোথা থেকে রুদ্র চলে এলো। উনি খুব সুন্দর করে ফিনটা ছাড়িয়ে দিলেন। উনি গম্ভীর গলায় বললেন, আত্মনির্ভরশীল হতে শিখো, নিজের সমস্যার সমাধান নিজেরই করার চেষ্টা করো। তোমাকে আগলে রাখার জন্য সারা জীবন তোমার পাশে কেউ থাকবে না। আমি কিছু না বলে টান দিয়ে ওনার হাত থেকে ফিনটা নিয়ে নিলাম। অতঃপর মূল বেঞ্চি দিয়ে চলে আসলাম। রাতের আকাশে মিটিমিটি তারা জ্বলছে। আমি আর রুদ্র ছাদে দাঁড়িয়ে আছি, দুজনেই চুপচাপ। উনি হঠাৎই প্রশ্ন করেন, মন খারাপ? তোমাকে কয়েকটা প্রশ্ন করি। জি বলুন। তোমার মনে হয় না আমার সাথে বিয়ে হয়ে তোমার লাইফটা নষ্ট হয়ে গেছে? সেটা মনে হবার তো কোনো কারণ নেই। আপনি একজন খুব ভালো হাজব্যান্ড। আপনার দায়িত্ব পালনও কোনো রূপ ত্রুটি আপনি রাখেন না। আমার যখন যা চাই মুখ ফুটে বলার আগে আপনি নিয়ে আসেন। আপনি আমার কোনো অভাব রাখেননি, হয়তো আমাকে ভালোবাসেন না। আমি এই যুগের মেয়ে হলেও একটা কথা খুব বিশ্বাস করি, জীবনে বিয়ে একবারই হয়। কিন্তু আপনি তো আমার সাথে ভালো নেই। আমার সাথে আপনি দম বন্ধকর পরিস্থিতিতে আছেন, তাই হয়তো আপনাকে মুক্তি দিয়ে দিব। তবে ভাববেন না রিয়ের মুখে এক মনে আরেক, বাকি জীবনটা আমি একাই কাটিয়ে দিব। এই মেয়ে, তোমাকে এত কথা বলতে কে বলেছে? তোমাকে বলেছি না তোমার মুক্তি নেই। আমাকে ভালো লাগুক আর না লাগুক, তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমি তো প্রশ্নগুলো এমনি করছি। তোমার উত্তর যদি হতো আমার সাথে বিয়ে হয়ে তোমার জীবন নষ্ট হয়ে গেছে, তবুও আমি তোমাকে ছাড়তাম না। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আজকে তোমাকে সব বলবো। এই কথাগুলো আমি কারো কাছেই শেয়ার করি না। আমার একটা অতীত। ওনার কথার মাঝে মামুনি ডেকে উঠল। আমি ওনার দিকে এক পলক তাকিয়ে বললাম, আমি আপনার কথা পরে শুনবো। মামুনি ডাকছে, আসি। এবারের পিছনে একটা বিশাল পুকুর রয়েছে। আমি হাঁটতেই সেই পুকুর পাড়ে চলে এলাম। সময়টা এখন দুপুর, সবাই ঘুমাচ্ছে। এই দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটা আমার একদমই নেই। আনমনে পুকুরের ফাড়ি দিয়ে হাঁটছিলাম। আচমকা একটা গর্তে পা পড়ে গেল। টাল সামলাতে না পেরে আমি পুকুরে পড়ে গেলাম। সাঁতার না জানার কারণে এখান থেকে ওঠা আমার পক্ষে অসম্ভব। আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি পানির নিচে। দম বন্ধ হয়ে আসছে। এই বুঝি নিঃশ্বাসটাও আমার সাথে বেইমানি করে চলে গেল। বাঁচার আশা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। তো ভিউয়ার্স, গল্পের এই পর্বটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করলে খুবই খুশি হব। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। গল্পটা একদিন পরে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবেই দুঃখিত। চেষ্টা করব নিয়মিত পর্ব দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।